গল্প হৃদয় মাঝে তোমার আগমন 2। লেখিকা রাইমা। দ্বিতীয় সিজন। সূচনা পর্ব। যাকে বিয়ের আগে চুমু খেতে পারিস তাকে বিয়ে করতে তোর এত আপত্তি কিসের? এই বিয়ে তো তোকে করতেই হবে, সেটা তোর ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই। হবু স্ত্রীর হাত পিছনে মুচড়ে ধরে রাগান্বিত স্বরে বলে ওঠে ধ্রুব। চোখ দিয়ে যেন তার আগুন ঝরছে। তোমাকে বিয়ে করার থেকে আমি মরে যাওয়া বেশি পছন্দ করব। চিৎকার করে উত্তর দেয় মেয়েটি। একবার বিয়েটা হয়ে যেতে দে, তারপর তোর এই ইচ্ছাটাও আমি পূরণ করে দেব। বেঁচে থেকে মরে যাওয়া কাকে বলে সেটা তোকে আমি দেখাবো। তুই যা যা করেছিস তার শাস্তি তুই অবশ্যই পাবি। ঠেলে মেয়েটিকে সরিয়ে দেয় ধ্রুব। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি, নইলে একবার আমার মাথার তার কেটে গেলে কি হতে পারে আশা করি তুই জানিস। 6 বছর আগের ঘটনা আশা করি তুই ভুলিসনি। তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে আমাকে বেশি কষ্ট করতে হবে না। লজ্জা লাগে না এত কিছু হওয়ার পরে আমায় বিয়ে চাইছো? রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছনে ক্রন্দনরত মেয়েটির কথা শুনে ওখানেই থেমে যায় ধ্রুব। পিছন ঘুরে তাকায়। তোর এই লজ্জাকে বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখো, কাজে আসবে। কথাটা বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে যায় ধ্রুব। পিছনে তার চলে যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে মেয়েটি, যার আর কিছুক্ষণ পরেই হয়তো বদলাতে চলেছে জীবনের ছন্দ। 5 মাস আগে মির্জা বাড়িতে আজ পেরিয়ে গেছে 25টা বছর। আজ এই বাড়ির খুদে সদস্যরা অনেক বড় হয়েছে। সেদিনের 5 বছরের ছোট্ট ধ্রুব আজ বছর 30-এর যুবক। ধ্রুবের যমজ বোন তারারও 6 বছর হলো বিয়ে হয়েছে। তার 5 বছরের ছেলে সায়ান আবার তার মামার ধ্রুবের যান। অর্নি আর তোরার মতো ধ্রুব আর তোহাও বেস্ট ফ্রেন্ডেস। নিজেদের মনের সব কথা তারা একে অপরকে শেয়ার করে। তোহাও এখন এক নামকরা ভার্সিটির প্রফেসর। দেখতের দিকে মায়ের রূপ পেলেও স্বভাবে সে অবিকল তার বাবা হৃদয়ের গুণ পেয়েছে। শান্ত, ধৈর্যশীল ও স্বল্পভাষী। বয়স 30 ছুঁই ছুঁই হলেও দেখলে যে কেউই বলতে বাধ্য যে সবে হয়তো অনার্সের গণ্ডি পেরিয়েছে। নিজের ছোট ভাই বোনকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসে তোহা। 2 সপ্তাহ পর তোহার বিয়ে। মির্জা বাড়ির প্রত্যেকে খুবই ব্যস্ত। যতই হোক বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। অনেক জাঁকজমক করে মেয়ে বিয়ের আয়োজন করেছে হৃদয়। হৃদয় ও আদৃশের ইচ্ছা ছিল কোনো রিসোর্ট ভাড়া নিয়ে বিয়ের আয়োজন করার, কিন্তু তোহার বড় ইচ্ছা যেই বাড়িতে সে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়ি থেকেই তার বিয়ে হোক। তবে বাড়ি থেকে বিয়ে হলেও আয়োজনে কোনো রকমের কমতি তোহার বাপ চাচারা রাখেনি। তোহা ওঠমা বেলা 10টা বেজে গেছে। একে একে আত্মীয় স্বজনরা অনেকে চলে আসছে। কালকে তো ভাইয়ের বার্থডে, তার জন্য তো কিছু সারপ্রাইজ প্ল্যান করতে হবে নাকি। মেয়ের ঘরের জানলা থেকে পর্দা সরাতে সরাতে বলে ওঠে তোরা। মায়ের ডাকে চোখ মেলে তাকায় তোহা। 10টা বেজে গেছে। তুমি আগে কেন ডাকলে না মা? ভাই কোথায় গো? তরিকে আনতে চলে গেছে। হ্যাঁ, তা আবার বলতে। বোন আসছে বলে কথা। আজ তাকে ঘুম থেকে ডেকে ওঠাতেও হয়নি, নিজেই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বোনকে আনতে চলে গেছে। জানো মা, আমার না একটা বিষয়ে খুব চিন্তা হচ্ছে। কি বিষয়? আচ্ছা মা, তোরই অতীত ভুলতে পেরেছে তো? আজ 6 বছর পর ও দেশে ফিরছে। বাড়ি ফিরে আবার সেই পুরনো স্মৃতি যদি। তোরই আমার মেয়ে। আমি ওকে চিনি, নিজের অতীতের কালো দাগে বর্তমান কলুষিত করতে দেবে না। সেটাই যেন হয়। অনেক ছোট বয়সে অনেক আঘাত পেয়েছে তরি। আর যেন কোনো আঘাত না পায়। তরির ফ্লাইট ল্যান্ড করেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল। এয়ারপোর্টের বাইরে বোনের জন্য অপেক্ষা করছে তাহিয়ান। তোরা ও হৃদয়ের ছেলে। তোহা, তাহিয়ান আর তরি 3 ভাই বোন। তোহা ওদের বড়, তাহিয়ান মেজো আর তরি ছোট। এয়ারপোর্টের ভিতর থেকে বেরিয়ে আসছে সাদা কোয়ার্ডস সেট পরিহিতা 1 বছর 20-র রমণী। কোমর ছোঁয়া চুলগুলো তার সুন্দর করে উঁচু করে পনিটেইল করে বাঁধা। চোখে ব্ল্যাক সানগ্লাস। এক হাতে নিজের ট্রলি ব্যাগ নিয়ে এগিয়ে এসে তার ভাইয়ার সামনে দাঁড়ায়। বোনকে এই রূপে দেখে নিজেই হতভম্ব হয়ে গেছে তাহিয়ান। তার সেই ছোট্ট 14 বছরের বাচ্চা বোনটি এত স্মার্ট কবে হয়ে গেল? নিজের বোনকে যেন সে নিজেই কিছু সেকেন্ডের জন্য চিনতে পারেনি। কেমন আছো ভাইয়া? বোনের ডাকে হুঁশ ফেরে তাহিয়ানের। ভালো। তুই বল বনু, আসার সময় কোনো প্রবলেম হয়নি তো? না। আমি এখন বড় হয়ে গেছি, কোনো অসুবিধা হলে আমি সেটা হ্যান্ডেল করতে পারবো ভাইয়া। আর তাছাড়াও রাফি ভাইয়া তো ছিলই। হ্যাঁ, তা তো বটেই।
বনু তোর গায়ে আরশোলা। মা গো কোথায় আরশোলা, কোথায় গেল? তোরই আরশোলা শুনেই তিরিং বিরিং করে লাফাতে থাকে। আর তা দেখে তাহিয়ান হাসতে হাসতে শেষ। তোরই বুঝতে পেরে রেগে চোখ পাকিয়ে তাকায় তার ভাইয়ার দিকে। ভাইয়া ভালো হলো না কিন্তু। ভাইয়া আমি এখন বড় হয়ে গেছি। একটা আরশোলার নাম শুনলে ভয় পায় ছোট মেয়ে, উনি আবার বড় হয়ে গেছে। বাড়ি চল। সবাই সকাল থেকে অপেক্ষা করছে তোর জন্য। রাফি ব্রো কই? আমার সাথেই ছিল, বলল তুই এগো আমি আসছি। ওই তো রাফি ভাইয়া। তাহিয়ান বোনের চোখ অনুসরণ করে তাকায় সামনের দিকে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে রাফি। পরনে তার ব্ল্যাক ফর্মাল টি শার্ট ও ব্ল্যাক জিন্স। কাঁধে গিটার আর হাতে ট্রলি ব্যাগ। আরে ব্রো কেমন আছেন? তাহিয়ান বলে ওঠে। বাবা হহ তাহিয়ান আছেন। এত ভদ্র কবে থেকে হলি ভাই? রাফি তাহিয়ানের পিঠে কিল মেরে বলে ওঠে। আহ শালা লাগে না নাকি বাল? এই তো শোনা লাইনে এসেছো। ওদের কাণ্ড দেখে তরি হেসে ফেলে আর তরির সাথে সাথে ওরাও হেসে ওঠে। দ্যান মিস আহি, ডিল ডোন। আহির দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয় মিস্টার খান। উত্তরে আহিও মিস্টার খানের সাথে হ্যান্ডশেকের জন্য হাত মিলায়। অফকোর্স মিস্টার খান। দেয়ার আর নো রিজন টু রিজেক্ট দি ডিল। আই রিয়েলি লাইক ইউর থট। এন্ড আই লাইক ইউর। এক্সকিউজ মি। আই মিন আই লাইক ইউর ড্রেসিং সেন্স, ইউর স্টাইলিং সেন্স। এই ব্রাউন ফর্মাল ড্রেস আপে আপনাকে একদম পরীর মতো সুন্দর লাগছে। আপনি তো মডেলিং করতে পারেন মিশাহি। আপনার মতো রূপের অধিকারীর চাহিদা অনেক এন্টারটেইনমেন্ট জগতে। ওহ থ্যাঙ্কস ফর ইউর সাজেশন মিস্টার খান, বাট আমার আপাতত তেমন কোনো ইচ্ছা নেই। ওকে দেন যদি কখনো ইচ্ছা হয় আমায় বলতে পারেন, আমার অনেক ফ্রেন্ডস আছে ওই লাইনে। থ্যাঙ্কস বাট তার কখনো দরকার পড়বে না মিস্টার খান। আমার কাছে অলরেডি অনেক ব্র্যান্ড থেকেই অফার আসে। বাই দ্য ওয়ে নাও আই হ্যাভ টু লিভ। শিওর। সি ইউ লেটার। অফকোর্স হয় আই নট। আহি সেখান থেকে বেরিয়ে এসে পার্সোনাল গাড়ি করে রওনা দেয়। সঙ্গে তার পিএ কাম বেস্ট ফ্রেন্ড রাইসা। দেন আহি ডিল ডন। রাইসা বলে। অফকোর্স। আহি যাবে ডিল ফাইনাল করতে আর ডিল কনফার্ম হবে না। সেটা কি কোনোদিনও হয়েছে? নিজের রূপের জাদুতে আর কতজনকে পাগল করবি বলতো? অলরেডি তো একজন উন্মাদ হয়ে বসে আছে। মাঝে মধ্যে নিজের প্রয়োজনে রূপের জাদু দেখানো দরকার পড়ে রে। ধ্রুব যদি জানতে পারে যে তুই নিজের বিজনেস পার্টনারদেরকে নিজের রূপের জাদুতে বশ করতে চাস, কি হবে ভাবতে পারিস? তোকে খুন করতেও পিছোপা হবে না। একেই যা রাগী, বদমেজাজি। লিসিন রাইসা, ধ্রুব অন্য সবার কাছে রাগী বদমেজাজি জেদি একটা পার্সন হলেও এই আহির কাছে সে ভিজে বেড়াল। আজ পর্যন্ত একটা বারও ধ্রুব আমার সাথে গলা উঁচু করে কথা পর্যন্ত বলেনি। আমার কথাই ওর কাছে শেষ কথা। আমি কিছু তাকে বলেছি আর সে শোনেনি এমন আজ পর্যন্ত কোনোদিনও হয়নি, আর ইন ফিউচার হবেও না। এতটা শিওর কি করে তুই? ধ্রুব পাল্টাতেও তো পারে। একবারও ভেবেছিস যদি তোর সিক্রেট গুলো কোনোভাবে ও জেনে যায়? কি হবে? 12 ইয়ার্স রাইসা, 12 ইয়ার্স ধরে ধ্রুব আমার বয়ফ্রেন্ড। তোর মনে আছে 6 বছর আগে যখন ও আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল? বাড়ির সবাই রাজিও ছিল, আমি চাইনি বিয়ে করতে ওকে। আমাকে শত চেষ্টা করেও রাজি করাতে পারেনি ধ্রুব। আমার জেদের কাছে তাকে হারতে হয়েছে। তবুও ধ্রুব আমার জন্য ওয়েট করছে এখনো। আর রইল কথা সিক্রেটের, আমার সিক্রেটকে জানাবে ধ্রুবকে। না জানলেই ভালো, কারণ জানলে ধ্রুব তোর হাত থেকে গেল। নয়। ধ্রুবের কাছে আমি কি সেই বিষয়ে তোর কোনো আইডিয়াও নেই রাইসা? ও নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমায়। আচ্ছা বাদ দে। তোদেরও বিয়ের সময় তো প্রায় চলেই এলো। ইয়াহ ব্যাড লাক। এভাবে বলছিস কেন আহি? ইউ আর 29। বিয়ের বয়স তো হয়েছে, তাহলে বিয়ে করতে হবে না? আচ্ছা এই বিয়ে করে কি হবে বলতো? আজাইরা ঝামেলা যত সব। বিয়ে করে শুধুমাত্র জীবনের সুখ শান্তি হারানো হয়। বাধার সৃষ্টি হয় অনেক। কিসের বাধা? এই যেমন এখন আমি আমার বিজনেসে ফোকাস করতে পারছি, সেটা তখন হবে না। মন চাইলেই যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যেতে পারছি, ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে পারছি। সেটা তখন এতটা ফ্রিলি ভাবে আমি পারবো না। ধ্রুবের পারমিশন লাগবে প্রতিটা পদে পদে। এন্ড দিস ইজ ডিসগাস্টিং। তাহলে মানা করে দে বিয়ে করতে। তোর মনে হয় মম ড্যাড শুনবে আমার কথা? আর ধ্রুব, তুই জানিস না আমি কিসের জন্য ধ্রুবকে বিয়ে করতে রাজি হয়েছি?
আর তাছাড়াও আমার বাড়িতে ধ্রুবকে ছাড়ার কথা বললে না তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। তাহলে আবার কি বিয়ের জন্য প্রস্তুত হও? আচ্ছা, আজ আবার তরি আসছে তো বাড়িতে? ইয়া, ওই আরেক ছিটিয়াল আসছে। দেখিস আহি ধ্রুবকে একটু পারলে সামলে রাখিস। ওহ প্লিজ। ভুলে গেছিস নাকি 6 বছর আগে কি হয়েছিল? অত বড় একটা ঘটনার পর আর কোনো চাপ নেই, শুধু দেখিস এত বড় বড় রহস্য যেন বাইরে না আসে রাইসা। ডোন্ট ওরি আই। অতীতের কোনো অধ্যায় তোর বর্তমান নষ্ট করতে পারবে না। তরিদের গাড়ি এসে পৌঁছেছে মির্জা বাড়ি। ধীরে ধীরে যেন হার্টবিটটা বেড়েই চলেছে তরির। আবার এতগুলো বছর পর সেই মানুষগুলোর সামনাসামনি হতে হবে। পুরনো অতীত, পুরনো স্মৃতিগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠছে বারবার। কি করে দাঁড়াবে সে তাদের সামনে? কি করে যারা তাকে অপছন্দ করে তাদের সাথে একই ছাদের তলায় থাকবে সে? নিজের বাড়িটাও যেন বড্ড পর পর লাগছে তরির। লোকের বাঁকা চোখের চাহনি, তীক্ষ্ণ কথা কি করে সহ্য করবে সে? জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তরি। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। হঠাৎ হাতের ওপর শীতল স্পর্শ অনুভব হতেই পাশে তাকায় তরি। রাফি তার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে। শান্ত হও তরি। এখনো যে অনেক যুদ্ধ বাকি, এভাবে ভয় পেলে চলবে না। আমি আছি তো, তোমার সাথে সব ঠিক হবে। দরজায় কলিং বেল বাজতেই কাজের খালা মিনু ছুটে গিয়ে দরজা খোলে। সামনে দাঁড়ানো তরি দেখে আবেগে আপ্লুত হয়ে যায় সে। আনন্দে চিৎকার করে গোটা বাড়ি জড়ো করতে থাকে সে। বড় ভাবি, ও বড় ভাবি কোথায় আহেন? আইসা দেহেন কে আইসে? ও বড় ভাবি, ও বড় ভাইজান দেহেন আমাগো তরি মুনি আয়া পড়ছে গো। মিনুর ডাকে বাড়ির সকলে এসে উপস্থিত হয়। তোরা এগিয়ে গিয়ে মেয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আজ পুরো ছয়টা বছর পর নিজের মেয়েকে সে ছুঁয়ে দেখছে, বুকে জড়িয়ে ধরছে। কেমন আছিস আমার সোনা পাখিটা? মেয়ের কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করে তোরা। ভালো আছি মা। তুমি কেমন আছো? পাপা। এই তো সোনা পাখি, পাপা মিশড ইউ সো মাচ সোনা পাখি। হৃদয় ও মেয়ের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। হ্যাঁ রে তোরি, কানাডায় গিয়ে বুঝি আমাদের সবাইকে ভুলে গেছিস বল? অর্নি বলে ওঠে। কি যে বলো না ফুফুমনি, তোমাদেরকে কি আমি ভুলতে পারি বলো? শুধু ওকে কেন, এই আমার ছেলে রাফিকেও বলো, সেও তো 6টা বছর একটা বারের জন্য দেশে পা দেয়নি। একবারও দেশে আসার প্রয়োজনও মনে করেনি। ছেলের কান টেনে বলে আসি। আহ মম লাগছে। ছাড়ো। আরে বাবা, কি করে আসতাম? বড় মামি যে আমার উপর ওনার মেয়ে দেখে রাখার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন কানাডা। তাহলে সেখানে তরিকে একা রেখে আমি কি করে আসি? রাফি মায়ের হাত থেকে কান ছাড়াতে ছাড়াতে বলে। তা একটা কথা মানতেই হবে আরশি, তোমার ছেলে কিন্তু বিদেশে তরির কেয়ার একটু বেশিই ভালো করে করেছে। তরির কেমন পুরো পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেছে বলো। রুহির ঠেস মারা কথায় ওখানে উপস্থিত সবার মুখের হাসি মলিন হয়ে আসে। পরিস্থিতি সামাল দিতে তোরা বলে ওঠে। এসব ফালতু কথা এখন ছাড়ো সবাই। ছেলে মেয়ে দুটো অনেক জার্নি করে এসেছে, ওদের রুমে যেতে দাও। থ্যাংক ইউ মামনি। আমিও এটাই বলতে যাচ্ছিলাম। রাফি ও তরি যে যার রুমের দিকে পা বাড়ায়। এবাড়ির সব ছোটরা তোরাকে মামুনি বলেই ডাকে। আর তোরাও সবাইকে নিজের সন্তানের মতনই স্নেহ করে। বিশেষ করে ধ্রুবকে। ধ্রুব ছোট থেকেই প্রায় তোরার কাছেই মানুষ হয়েছে। নিজের বাড়ির থেকে বেশি সময় সে এই বাড়িতেই কাটিয়েছে। বাবা তোরা, তুই তো দেখছি এমন করছিস যেন মেয়ে জামাই এত বছর পর বাড়ি ফিরেছে। রুহি ব্যঙ্গাত্মক হাসি হেসে ওঠে। নিজের মাথার সাথে সাথে নিজের চোখটাকেও পরিষ্কার করো ছোট ভাবি। তাহলেই দেখবে চোখে আর অত ভুলভাল দেখছো না। যত সব আজাইরা কথা। আরশি কথাটা বলে হন হন করে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে তরি। হঠাৎ এক জোড়া হাত হেঁকে দেয় তার চোখ জোড়া। বলতো আমি কে? কে? কে কে তুমি তো আমার সোনা আপাই। ধুর ছাই, ভাল লাগে না। চিনে গেলি কি করে রে বনু? একরাশ বিরক্তি নিয়ে বলে তহা। আমার 10টা নয়, 5টা নয়, একটা মায়া পাই। তাকে আমি চিনব না? হো হো হো, কত যেন আপাইকে ভালোবেসে উল্টে দিচ্ছিস একেবারে। ওই জন্যেই তো বিয়ের মাত্র 2 সপ্তাহ আগে তোর আসার সময় হলো। আগে আসতে পারলি না? সরি আপাই। কেন যে আসিনি তা তুমি জানো বলো? ওই একটা ঘটনা ঘটেছে বলে এতগুলো বছর তুই আমাদের থেকে দূরে থাকবি বনু। ঘটনা তো কোনো যে সে ঘটনা ছিল না আপাই।
একটা ভুল, একটা বোকামি আমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিল। অল্প বয়সে ওই রকম ভুল অনেকেই করে। কতই বা বয়স ছিল তোর তখন, 14 বা 15? কেন যে ওই ঘটনাটাকে নিয়ে ওরা এত বাড়াবাড়ি করলো জানি না বাপু। থাক না আপাই, এসব কথা বাদ দাও এখন। আচ্ছা তুমি এটা বলো, আমার হবু দুলাভাই মানে আমাদের অভ্র ভাইয়া কোথায়? তার কি খবর? আর অভ্র? দেখ গিয়ে নিশ্চয় কোনো বিজনেস মিটিং এ আছে। আহাগো হবু বরকে মিস করছো বুঝি। দাঁড়াও আমি অভ্র ভাইয়াকে বলে দেব যেন আমার আপাইকে একটু সময় দেয়। খুব পেকেছিস না রে। দাঁড়া দেখাচ্ছি মজা। তোহা হাতে চিরুনি নিয়ে বোনের পিছনে তাড়া করে। তরি ছুটতে ছুটতে রুম থেকে বেরিয়ে যায়। ছুটতে ছুটতে হঠাৎ এক দরজার সামনে এসে তার পা থমকে যায়। রুমের ভেতর থেকে অতীতের চির চেনা মানুষটির কণ্ঠ কানে আসতেই যেন গোটা শরীর তরির বরফের ন্যায় জমে যায়। শত চেষ্টা করেও নিজেকে আটকাতে না পেরে অবশেষে দরজার একটু ফাঁক দিয়ে ভেতরে তাকায় সে। মুখ দিয়ে তার বেরিয়ে আসে তার সবচেয়ে প্রিয় দুটি শব্দ, ধ্রুব ভাই। দরজার সামনে থেকে পাশে সরে আসে তরি। চোখের কোণায় জল জমে আসে তার। ও, আজ এতগুলো বছর পর সেই পরিচিত কণ্ঠ, পরিচিত মুখ, পরিচিত ঘ্রাণ, কোন কিছুই যেন পাল্টায়নি। আচ্ছা, প্রথম ভালোবাসা ভোলা এত কঠিন কেন? কেন ভালোবাসার মানুষটির কাছে থেকে শত আঘাত পেলেও যেন মনের মণিকোঠায় কোথাও না কোথাও সেই মানুষটার জন্য অনুভূতি অবশিষ্ট থেকেই যায়? বুকের বাম পাশটায় অদ্ভুত চিনচিনে একটা ব্যথা অনুভূত হয় তরির। কেন এই ব্যক্তিত্ব সম্পন্ন সুদর্শন পুরুষরা তার একান্ত আপন হলো না? খুব কি খারাপ হতো যদি ভালোবাসার পরিবর্তে সেও একটু ভালোবাসা পেত তার ধ্রুব ভাইয়ের কাছে থেকে? সে তো ধ্রুব ভাইকে মন থেকে সত্যিকরের ভালোবেসেছিল, তাহলে কেন বিনিময়ে সে অপমান আর ঘৃণা পেল? অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে তরি। না, এভাবে নিজেকে ফুটবল করা যাবে না। বাড়িতে যখন এসেছে তখন বারেবারেই তাকে ধ্রুব ভাই আর আহি আপুর সামনাসামনি হতে হবে। প্রতিবার এইভাবে ভেঙে পড়লে চলবে না তার। তরি নিজেকে সামলে সেখান থেকে নিজের রুমের দিকে ফিরে আসতে নিলেই পিছনের চিরকাঙ্ক্ষিত মানুষটার অনাকাঙ্ক্ষিত ডাকে থমকে দাঁড়ায় তরি। কখন এলি তুই? কি রে, উত্তর দে। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে পিছনে ফেরে তরি। যখনই আসি না কেন, আপনার জেনে লাভ। আমার জেনে লাভ আছে কি নেই সেটা আমি বুঝবো। তোকে জিজ্ঞেস করেছি, তুই উত্তর দিবি। সরি ভাইয়া, আমি তো সবার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। তরি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হন হন করে নিজের রুমে চলে আসে। তার যাওয়ার দিকে স্তম্ভিত নয়নে তাকিয়ে থাকে ধ্রুব। এ কোন তরিকে দেখছে সে? এত শক্ত তো কোনোদিনও সে ছিল না। এতটা পরিবর্তন সে কবে হলো? আজ সন্ধ্যায় ছাদের মধ্যে সমস্ত কাজিনরা মিলে আড্ডা বসিয়েছে। ছাদের একটা সাইডে নির্জনে দাঁড়িয়ে আছে তরি। এক মনে সে চন্দ্র বিলাস করতে ব্যস্ত। গল্পের আসল লেখিকা রাইমা। একটা কথা জিজ্ঞেস করব বনু। বোনের দিকে কফির মগ এগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে তহা। বলো না আপাই, এখনো কি ভালবাসিস ধ্রুবকে? আপাইয়ের কথায় ভুরু কুঁচকে আসে তরির। হঠাৎ এই প্রশ্ন কেন আপাই? ধ্রুবের রুমের বাইরে ওকে দেখে তোর কি অবস্থা হয়েছিল সেটা আমার চোখে পড়েছে। বল না বনু, এখনো ভালবাসিস ধ্রুবকে? আকাশের উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে তাচ্ছিল্য মুচকি হাসে তরি। ভালোবাসা ভোলা কি এতই সহজ আপাই? আমার ভালোবাসা তো কোনো দুদিনের ঝরে যাওয়া ফুল ছিল না। তার চলা, বলা, ব্যবহার, শাসন, অধিকার বোধ, যত্ন, জীবন যাপনের ধরন আরও হাজারো তার গুণের প্রতি আমার অনবদ্য ভালো লাগা আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিল। সেই ফুল যে আজও সতেজ। তোর জন্য আমার খুব কষ্ট হয় বনু। কেন অত কিছুর পরেও ভুলতে পারিসনি ধ্রুবকে? ভুলে যাওয়ার জন্য তো আমি ওনাকে ভালবাসিনি আপাই। আমার কপাল খারাপ যে যাকে আমি ভালোবেসেছি সেই মানুষটা কোনোদিনও আমার হওয়া নয়। তবে জানো আপাই, আমি এখন অনেকটা মুভ অন করেছি সেই সিচুয়েশন থেকে। বলতে পারো বাস্তবতা বুঝতে শিখেছি। এখন আর আমি মরীচিকার পিছনে দৌড়াই না। দেখিস বনু, একদিন ধ্রুব ঠিক বুঝবে ও কি হারিয়েছিল। বাদ দাও না আপাই, অতীত হাতরে কি লাভ বলতো? স্মৃতি ছাড়া কি আর কিছু পাবে? দুই বোনের কথার মাঝে এসে উপস্থিত হয় তাহিয়ান। আপাই, বনু তোরা এখানে আলাদা দাঁড়িয়ে আছিস কেন? চল ওইদিকে, সবাই একসাথে আড্ডা জমিয়েছে। তোদের ডাকছে। তোমরা দুজনে যাও ভাইয়া, আমি এখানেই ঠিক আছি। কেন বনু? চল না। তাহিয়ান বলে।
থাক না ভাই, বনু এখানে থাকুক, চল আমরা যাই। ও ইচ্ছা করলে ও ঠিক আসবে। জ্বর করিস না। তোহা তাহিয়ানকে নিয়ে এসে আড্ডায় যোগদান করে। তোহা আপু, তোমরা দুজন এলে, তোরই আসবে না? তোহাদের দেখে রাফি জিজ্ঞেস করে। না রে, ওর একটু একা থাকতেই ইচ্ছা করছে। একা থাকতে ইচ্ছা মানে? দাঁড়াও, আমি গিয়ে ডেকে আনছি। থাক রাফি ব্রো, আমিও অনেকবার বললাম, কিন্তু ও আসতে চাইছে না। তাহিয়ান বলে। আরে দাঁড়া না, আমি গিয়ে নিয়ে আসছি। তোরই যদি একা থাকতে চাই, থাকুক না, কি অসুবিধা তোর? আর তাছাড়াও তাহিয়ানের বলাতে যখন ও এলো না, তখন তোর বলাতে কি আরো আসে? রাফি তরিকে নিয়ে আসার জন্যে এগোতে নিলেই পিছন থেকে ধ্রুবের কথা শুনে থেমে দাঁড়ায়। পিছন ঘুরে বলে ওঠে, ডন্ট ওরি ভাইয়া, আমি গেলে তরি অবশ্যই আসবে। রাফি তরি কাছে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে ধ্রুব। রাফির সাথে তরির বন্ডিংটা বেশ সুন্দর, তাই না ধ্রুব? আহি ধ্রুবের কানের কাছে এসে বলে। আহির কথায় ভুরু কুঁচকে আসে ধ্রুবের। হোয়াট ডু ইউ মিন আহি? আই মিন রাফি আর তরি হয়তো একে অপরকে পছন্দ করে। হোয়াট রাবিশ! তুমি জানো তরি রাফির থেকে কত ছোট? 8 বছরের। সো হোয়াট বেবি? ইউ নো রাইট, প্রেম ভালোবাসায় বয়স কোনো ফ্যাক্ট ফেলে না। ওরা এত বছর দেশের বাইরে ছিল। একে অপরের কাছে থেকে সবসময় মেন্টাল সাপোর্ট পেয়ে এসেছে। তাহলে একে অপরের প্রতি ফুটবল হওয়াটা কি স্বাভাবিক নয়? আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি নর্মাল। থেকে থেকে অত ইংলিশ ছেড়ো না তো। অসহ্য লাগে একেবারে। চিৎকার করে বলে ওঠে ধ্রুব। অদ্ভুত তো, তুমি এত রেগে যাচ্ছ কেন ধ্রুব? ওদের রিলেশন হোক না হোক, যাই হোক না কেন, তোমার রাগের কি আছে সেটাই তো বুঝতে পারছি না। ওদের কথার মাঝেই রাফি তরিকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়। বাহ রাফি ভাই, আপনার তো এলেম আছে বলতে হবে। সত্যিই তো তরিকে আড্ডায় নিয়ে আসতে পারলেন। ইয়ার্কি মেরে বলে ওঠে আহির বোন আরোহী। তাহলে রাফি, এতদিন পর দেশে আসার সময় হলো তোর? আড্ডার গোল বৈঠকে ভাইয়ের পিঠে চাপড়ে বলে ওঠে তারা। আহা তারা আপু, তুমিও না, ও বেচারা আগে আসবে কি করে বলো? তরিকে ওখানে একা রেখে কি এখানে ওর মন টেকে? আরোহী বলে ওঠে। আরোহীর কথা শুনে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। হাসি নেই, শুধুমাত্র দুইজনের মুখে তরি ও ধ্রুব। আচ্ছা রাফি ব্রো, একটা গান ধর তো। অনেক বছর হলো তোর গান শুনিনি। তাহিয়ান বলে। না ভাই, আমাকে মাফ কর। আমি ওইসব গানে টানে নেই। কেন রে রাফি? তুই তো ভালো গান গাস, একটা গান গেয়ে শোনা না বাপু। তারা বলে ওঠে। হ্যাঁ রাফি ভাই, আপনার জন্য গিটারটাও এই দেখুন নিয়ে এসেছি, একটা গান গেয়ে শোনান না? আরোহী বলে। দেখো তোমরা সবাই আমাকে এত রিকোয়েস্ট করো না, আমার সত্যিই এখন আর অভ্যাস নেই। রাফি সবার উদ্দেশ্যে বলে। কিন্তু রাফি যখন বলছে যে ওর অভ্যাস নেই, তখন কেন ওকে সবাই তোরা জোর করছিস বলতো? তারাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে ওঠে ধ্রুব। থ্যাংক ইউ ভাইয়া। আর তোরা বিশ্বাস কর, এখন সত্যিই আমার আর অভ্যাস। সবাই যখন এত করে বলছে, 2 লাইন না হয় গেয়ে শোনালে। একটা গানই তো, অভ্যাস না থাকলেও তুমি যে ভালোই গাইবে, আমি জানি। তরি রাফির কথা সম্পূর্ণ হওয়ার আগেই বলে ওঠে। তরিকে এত মিষ্টি করে অনুরোধ করতে দেখে অবাকের সপ্তম আকাশে পৌঁছে যায় ধ্রুব। তরি তো কোনো দিন তাকে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এত সুন্দর করে কথা বলেনি। তরির অনুরোধে যেন একটা অধিকার বোধ আছে। রাফির প্রতি কিসের অধিকার বোধ তরির? তাহলে কি আহি ঠিক বলছিল? সত্যিই কি রাফি আর তরির মধ্যে কোনো কিছু চলছে? ধ্রুবের ভাবনায় ছেদ ঘটিয়ে গান শুরু করে রাফি। টুংঠাং করে ছন্দ তুলে রাফি গান ধরে। এতক্ষণ ধরে তরির চোখ এদিক ওদিক ঘুরলেও পুরো গানটাই রাফি এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়েই গেয়েছে। অন্যদিকে এই পুরো ব্যাপারটাই ধ্রুবের চোখে পড়েছে। হঠাৎ ধ্রুবের ফোন বেজে উঠতেই তাড়াহুড়ো করে সে আড্ডার স্থান ত্যাগ করতে অগ্রসর হয়। ধ্রুব, কোথায় যাচ্ছ তুমি? আহি ধ্রুবের হাত ধরে আটকায়। তোমরা আড্ডা মারো, আমি আসছি, একটা কল করে। আচ্ছা জানার কয়েকদিন পর আমাদের বড় মেয়ের বিয়ে হয়ে যাবে, ঘরটা খালি হয়ে যাবে বলো। তোরার কোলে মাথা রেখে বলে হৃদয়। তোরা হৃদয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বড় মেয়ের বিয়ের পরেই ঘর ফাঁকা লাগবে বলছো? তাহলে তরির বিয়ে হয়ে গেলে কি করবে? আচ্ছা জান, তরি সেই ঘটনাটা থেকে বেরিয়ে আসতে পেরেছে তো? জানি না। তবে জানেন রাফি কিন্তু আমাদের মেয়ের অনেক কেয়ার করে। মানে আমি যতটা দেখেছি আর কি। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি জান।
কিন্তু সত্যি বলতে কি আমি চাই নিজের জন্য যোগ্য জীবন সঙ্গী তোরই নিজেই পছন্দ করুক। তোরই তোহার মতো শক্ত মনের অধিকারী নয়। একবার যে আঘাতও পেয়েছে আমি চাই না দ্বিতীয়বার আর কোনো আঘাত সে পাক। হুমুম তা ঠিকই বলেছ। আচ্ছা সোহাকে একবার কল করেছিলে? অভ্র ফিরেছে কাজ থেকে। আজ ওদের কাজিনদের আড্ডা বসেছে, আর ছেলেটা আজকে একবারও এলো না। তুমি তো জানোই অভ্র নিজের বিজনেস নিয়ে কতটা সিরিয়াস। আর তাছাড়াও শুনছিলাম তো আবার নাকি বন্ধুদের সাথে 1 সপ্তাহের ট্যুরে যাবে ঘুরতে। সামনের সপ্তাহে বিয়ে আর এখন ঘুরতে যাবে মানে? ব্যাচেলর পার্টি দিচ্ছে বন্ধুদের। বিয়ের দিন 4 আগে চলে আসবে। তবুও তোরা এখন এই বিয়ের কয়েকদিন আগেই কেন যেতে হবে ঘুরতে? আচ্ছা বাদ দিন না রিত। না গো জান, এই ছেলের না বিয়ের প্রতি আমি কোনো আগ্রহ দেখি না। একেই অভ্রের সময় লাগবে লাগবে করে এত বছর মেয়েটাকে বিয়ে না দিয়ে বসিয়ে রাখলাম। কতবার বলেছি বলো তো বিয়ের কথা একবারও রাজি হয়নি। যুক্তি কি? অভ্রের নাকি এখনো বিয়ের বয়স হয়নি, লাইফ এনজয় করতে হবে। আচ্ছা রিদ তুমি বলছো কেন এখন এসব? আমি তো বলেছিলাম যে অন্য ছেলে দেখো মেয়ের জন্য। কিন্তু মেয়ে তহা যে অভ্রকে ভালোবাসে, তাহলে অন্য ছেলের সাথে কি করে ওর বিয়ে দিই বলো তো? আচ্ছা যা হওয়ার হয়ে গেছে বাদ দিন এবার। যাই হোক অভ্র তো খারাপ ছেলে নয়। দোয়া করুন যেন তোহা অভ্র একে অপরকে নিয়ে সুখী হয়। ছোট থেকেই ধ্রুব বেশিরভাগ সময়ই মামার বাড়িতেই কাটিয়েছে। স্কুল থেকে প্রায় প্রতিদিনই ছুটির পর নিজের বাড়ি না গিয়ে মামার বাড়িতে চলে আসতো সে। রাতে ডিউটি থেকে ফেরার সময় ধ্রুবের সৎ বাবা আতিফ এসে তাকে বাড়ি নিয়ে যেত। সম্পর্কে সৎ হলেও নিজের আপন মায়ের থেকে হাজারো গুণ বেশি ভালোবাসা ও স্নেহ আতিফের কাছে থেকেই পেয়েছে ধ্রুব। ছেলের প্রতি অর্ণির বিতৃষ্ণা ও অজানার আগের প্রখরতা আগের থেকে একটু কমলেও কোনোদিনই মাতৃ মমতার ছোঁয়া সে ছেলেকে দিতে পারেনি। নিজের ছেলেকে কোনোদিনই নিজে থেকে বুকে টেনে নেয়নি অর্ণি। ধীরে ধীরে বড় হয়ে ওঠার সাথে সাথে ছোট্ট ধ্রুবও যখন বুঝতে পারে যে তার মা তাকে আর তার বোনের মধ্যে সব বিষয়েই পার্থক্য করে। তার বোনকে তার সামনেই আদর করে কিন্তু তাকে কখনো কাছে টানে না বা কোলে নেয় না। ফলে ধীরে ধীরে তার মায়ের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। এক অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয় তাদের মাঝে। মায়ের কাছে অবহেলা পাওয়ার ফলে রাত্রেও সে বাড়ি যেতে চাইতো না। মামার বাড়িতেই বেশিরভাগ সময় সে কাটাতে থাকে। তোরা ছোট থেকেই ধ্রুবকে নিজের সন্তানসম স্নেহ করে। ফলে ধীরে ধীরে ধ্রুব তার বড় মামির নায়টা হয়ে ওঠে। বড় মামির বদলে তোরা কে মামুনি বলে ডাকা শুরু করে ধ্রুব। এই বাড়িতে একটা রুম বরাদ্দ আছে ধ্রুবর জন্য। সে এই বাড়িতে এসে সব সময় সেই রুমেই থাকে। নিজের রুমে এসে ফোনে কথা বলতে ব্যস্ত ধ্রুব। হঠাৎ পিছন থেকে দুটো হাত এসে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন কিছু আশা করে নাই ধ্রুব। চমকে উঠে হাত জোড়া সরিয়ে পিছন ফেরে সে। কি হলো ধ্রুব? চমকাছো কেন? ইটস মি আহি, ইয়োর ফিয়ান্সে। তুমি হঠাৎ এখানে? আর দরজা লাগিয়েছো কেন? কেউ দেখলে কি ভাববে জানো? এমন রিয়েক্ট করছো কেন তুমি? আমার কি একটু ইচ্ছা করে না তোমার কাছে আসতে? তোমার ভালোবাসার স্পর্শ পেতে? হুম। বলতে বলতে ধ্রুবের গলা জড়িয়ে ধরে আহি। ধ্রুব আহির হাত ছাড়িয়ে বলে ওঠে, আহি প্লিজ। আমি চাই না বিয়ের আগে এরকম কিছু করতে, সেটা তো তোমার অজানা নয়। কি হবে একটু কাছে এলে? এখনকার দিনে এসব নর্মাল। কিন্তু আমার কাছে এসব নর্মাল নয়। আমি চাই আমাদের বাসর রাতটা স্পেশাল হোক। আর এতগুলো বছর যখন ওয়েট করেছি আমরা তাহলে আর তো কয়েকটা মাস। একটু ধৈর্য ধরো সোনা। একটা বার বিয়েটা হয়ে যেতে দাও তারপর তোমার সব ইচ্ছা আমি সুদে আসলে পূরণ করে দেব। আর আমার কি কোনো নিড নেই ধ্রুব? কন্ট্রোল করো আহি। বিয়ের আগে আমার পক্ষে ওইসব কিছু করা অসম্ভব। ধ্রুব দরজা খুলে হন হন করে বেরিয়ে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁচতে থাকে আহি। গোটা মির্জা বাড়ি সেজে উঠছে রং বেরঙের ফুলের সাজে। তহার বিয়ের আর মাত্র 5 দিন বাকি। বাড়ি ভর্তি মেহমান। বড় বাড়ি ও অনেকগুলো ঘর হওয়ার সুবাদে সবারই শোয়ার খুব একটা অসুবিধা না হলেও আহির মামাতো ও খালাতো বোনদের জন্য তরিকে নিজের রুমটা বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। রুহির ভাষ্যমতে তার ভাইঝি বুনঝিরা কেউ গেস্ট রুমে থাকতে পারবে না। তাদের জন্য নাকি ভালো রুমের ব্যবস্থা করতে হবে। অবশেষে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও রুহির অতীব মিষ্টিভাষী অনুরোধের কাছে বাধ্য হয়ে নিজের রুম ছাড়তেই হয় তরিকে।
এখন সে তার আপাই তোহার সাথে তার রুমেই থাকছে। পর্দা সরাতেই সকালের মিষ্টি রোদ জানলার ফাঁক দিয়ে এসে পড়েছে তরির চোখে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে তার। ও হাঁপাই, পর্দা ঢাকো। পর্দা সরাজ কেন? ধুর বাবা, ভাল লাগে না। অন্য পাশ ফিরে শয় তরি। ঘড়ির কাঁটা কটার ঘরে পৌঁছেছে তার খেয়াল আছে। অনেক ঘুমিয়েছিস, আর ঘুমোতে হয় না। উঠে পড়। একটু ঘুমাতে দাও না গো আপাই, কালকে রাতে ঝামেলার পর একেই শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল, ভালো করে ঘুম হয়নি আমার। দেখ বনু, কয়েক দিন পর আমি বিয়ে করে চলে যাব। কথায় এখন আপাই এর সাথে বেশি বেশি সময় কাটাবি, তা না করে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। উঠো বলছি। ধুর ছাই, ভাল লাগে না। তুমি আমার ঘুমের এত বড় শত্রু কেন গো? হাজারো বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে বসে তরি। তরি বা এত কিসের ঘুম বলতো? কথায় এত ঘুমালাম। কালকে রাতে 12টার পর তো চাচিমণি সারা বাড়ি মাথায় তুলেছিলেন কেন ওনার ভাই ও বোনের মেয়েদেরকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে। তাদের নাকি ভালো ঘরে থাকতে দিতে হবে। আর ভালো ঘর বলতে কার ঘর? আমার দাতরির। কেন রাজি হলি ঘর ছাড়তে? কে বলেছিল চাচিমণির মিষ্টি মিষ্টি কথায় গলে যেতে? ধুত। তুমি জানো তো আমাকে কেউ ভালো করে কিছু চাইলে আমি না করতে পারি না। তাহলে আর কি করার আছে? ছাড়, বাদ দে এসব, আজকে তোকে শপিংয়ে যেতে হবে মাথায় আছে। বিয়েতে পরার মতো নতুন কোনো কিছুই তো তোর কেনা হয়ে ওঠেনি। হ্যাঁ, ব্রেকফাস্ট করেই বেরো। একা যাস না, সঙ্গে কাউকে নিয়ে যাস। আচ্ছা, দেখব। মির্জাবাড়িতে আজ খাবার দাবারের বিশাল আয়োজন। জলখাবারেই প্রায় 10-15 রকমের আইটেম রান্না করা হয়েছে। বাড়ির বড়রা ডাইনিং টেবিলে আর ছোটরা সোফায় বসে নিজেদের পছন্দ মতো খাবার খাচ্ছে। তরি তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে ওইদিকে শপিং করতে করতে অনেক বেলা হয়ে যাবে। রাফির বলা কথা শুনে কাজিন মহলে যেন মুচকি হাসির রোল পড়ে যায়। কেউ কেউ মজা করে, খুব খুব করে কেসে ওঠে, তো আবার কেউ কেউ নিজেদের মধ্যেই চোখ চাওয়াচাওয়ি করে অনেক কথা ব্যক্ত করে। আচ্ছা রাফি ভাইয়া, শপিং তো দরকার তরির, তোমার যাওয়ার কি দরকার? আরোহী টিপ্পনি কেটে জিজ্ঞেস করে। আরে আরোহী, বুঝছিস না, তোরই একা গেলে মনে শান্তি থাকবে না, রাফির হয়তো টেন্স থাকবে ওর জন্য মেইবি। যে না কোথায় গেল? কি হলো? আহি বোনকে সঙ্গ দিয়ে বলে ওঠে। আরোহী আপু না হয় বোঝে না, কিন্তু তুমিও ইদানিং সব কিছু একটু বেশিই বুঝছো না আহি আপু। সব কিছু লিমিটেই সুন্দর। অতিরিক্ত কোনোটাই কখনো সুখকর হবে না। তরি আহিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে ওঠে। তোর কিন্তু অনেকবার বেড়েছে। রাফি, তোকে যেতে হবে না। আমার এমনিতে ওই দিকে একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবেই। আমি যাওয়ার পথে তরিকে শপিং মলে নামিয়ে দিয়ে যাব। আবার আসার সময় না হয় নিয়ে আসবো। তুই আবার বেকার বেকার অত কষ্ট করবি কেন? আহিকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে বলে ধ্রুব। কষ্টের তো কিছু নেই ভাইয়া। গাড়ি করে যাব, গাড়ি করে আসবো, এতে আবার কষ্ট কিসের? বরঞ্চ তোমায় কষ্ট করে তরিকে নিয়ে যেতে হবে না। আমি আছি তো। তুমি চাপ নিও না। তুমি এত প্রেশার নিলে আবার অন্য কাউরির ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। রাফি বলে। অদ্ভুত তো, তুই এইভাবে কথা বলছিস কেন রাফি? আমি তো খারাপ কিছু বলেছি বলে আমার মনে হয় না। এত কিছুর পরেও কি তোকে তরির সাথে যেতেই হবে? বুঝছিস না নাকি কোথাকার জল কোথায় গড়াচ্ছে? আমার খাওয়া হয়ে গেছে রাফি ভাই। চলুন। অলরেডি অনেক ফালতু কথায় অনেক সময় নষ্ট হয়েছে। চলুন। তরি রাফির হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তরি যে ওইভাবে রাফির হাত ধরে সবার সামনে দিয়ে হেঁটে যাবে সেটা সেখানে উপস্থিত কারোরই ধারণায় ছিল না। গাড়িতে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হয়েছে, বলো রাফি ভাই। পরলে মানাবে বেশ, বলো। তুমি যাই পরবে তাতেই তোমার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে যাবে তরি। ধুত, যত সব ফালতু কথা। ওরম তোমার মনে হয়? রাফি এতক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে তরিকে দেখছিল। তরি হঠাৎ রাফির দিকে তাকাতেই ওদের চোখাচোখি হয়ে যায়। রাফি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। ও ভাই, গাড়িটা একটু সাইডে দাঁড় করান তো। রাফি ড্রাইভারকে বলে। কেন? এখনো তো আমরা পৌঁছাইনি। একটু দরকার আছে তরি। একটু বাইরে চলো। কেন? চলো না। ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। আশেপাশের জায়গাটা বেশ সুন্দর। তারা এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। তরি নিচে দিকে তাকিয়ে জলস্রোতের সৌন্দর্য উপভোগ করছে। একটা কথা বলতে পারি? রাফি আমতা আমতা করে জিজ্ঞেস করে তরিকে।
ফর্মালিটি করা কবে থেকে ধরলে? না মানে, যেটা বলার সেটা বলো রাফি ভাই। ভাইয়ার বিহেভিয়ারটা আমার কেমন যেন লাগছে। কেমন অদ্ভুত বিহেভ করছে তাই না? তোমার বড় চাচার ছেলে কি রকম বিহেভ করছে কেন করছে, সেটা আমি কি করে বলি বলো? ধ্রুব ভাইয়া খালি আমারই বড় চাচার ছেলে, তোমার কেউ না। এই প্রশ্নের মানে, ভাইয়ার জন্য তোমার মনে আজও যে অনুভূতি আছে সেটা আমি জানতাম না। তোমার ভাইয়ার জন্য আমার মনে কোনো অনুভূতি যে আছে সেটা তোমায় কে বলল রাফি ভাই? মুখে না বললেও অনেক কিছু বোঝা যায় তোরই। তাহলে বলতে হবে আমাকে বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি। নিজেকে বুঝতে আর দিলে কথায়। কেন বারবার সেই কথা বলো রাফি ভাই? বারবার বললেও তো একবারও তুমি বোঝো না তোরই। তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা কি এখনো তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি? প্লিজ রাফি ভাই। না তোরই। আজ তোমায় উত্তর দিতেই হবে। কি করলে আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য হব? কি করলে তোমার মনে আমি একটু স্থান পাবো বলতে পারো? ভাইয়াকে তুমি পাওনি বলে তোমার কষ্ট হয়, তাহলে একবার অন্তত বোঝো তোমাকে না পেয়ে আমার মনে কত কষ্ট হয়। পাঁচটা বছর তো কম নয় তোরই। আর কবে আমার অপেক্ষার অবসান ঘটবে বলবে প্লিজ? কবে তুমি আমায় বলবে যে রাফি ভাই আমি তোমায় ভালোবাসি? কবে তোরই? কবে? কবে? ক- কথাগুলো বলতে বলতে তরির হাত জোড়া ধরে কাঁদতে কাঁদতে মাটিতে হাঁটু গেড়ে বসে যায় রাফি। রাফির এমন অবস্থা দেখে তরিরও চোখ ভিজে ওঠে। এতটা ভেঙে পড়তে রাফিকে সে কোনোদিনই দেখেনি। যেই মানুষটা তার খারাপ সময়ে তাকে সামলিয়ে এসেছে, সে অতীত মনে করে কাঁদলে তাকে বুঝিয়েছে, আজ সেই মানুষটাই তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়ে বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদছে। সত্যিই ভালোবাসা বড়ই অদ্ভুত। একদিকে যেমন ভালোবাসা পাথরের বুকে ফুল ফুটাতে সক্ষম, অন্যদিকে আবার ফুলের মতো মনের অধিকারী এক মানুষকে পাথরে পরিণত করার পিছনেও ভালোবাসার সক্ষমতা অনস্বীকার্য। রাফিকে ধরে দাঁড় করাই তরি। তাকে জল খাইয়ে শান্ত করাই। আমাকে কি একটুও ভালোবাসা যায় না তরি? আচ্ছা আগে তুমি শান্ত হও রাফি ভাই। লোকে কি ভাববে বলো তো? এই জটা খাও। একটা বার সুযোগ কি আমি ডিজার্ভ করি না তরি? বলো না একটা বড় আমায় ভালবাসলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আমি ভাববো এই ব্যাপারে। ভেবে দেখবো। তু তুমি সত্যিই ভাববে তরি? হ্যাঁ আমি সত্যিই ভাববো। শুধুমাত্র আমার সময় চাই একটু। ঠিক আছে নাও। কিন্তু কথা দাও তরি তুমি পজিটিভ হইতে ভাববে। কি হলো? কথা দাও। দিলাম। এবার চলো আমরা যাই। অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি না গেলে মা বাবা চিন্তা করবে। রাতের বেলা খাওয়ার পর একদণ্ড ডাইনিং রুমে দাঁড়ায়নি তরি। তড়িঘড়ি রুমের দিকে রওনা দেয় সে। তাকে ওইভাবে তাড়াহুড়ো করে চলে আসতে দেখে তোহাও তাড়াতাড়ি নিজের খবর শেষ করে বোনের পিছু পিছু নিজের রুমের দিকে পা বাড়ায়। হ্যাঁ রে, তুই ওইভাবে ওখান থেকে তাড়াতাড়ি চলে এলি কেন বনু? কিছু না এমনি। নিজেকে চেনাছিস? কেন এলি? কি হয়েছে বল? বেশিক্ষণ নিচে থাকলেই আবার আহি আপুরা উল্টো পাল্টা বলতো, সবার সামনে ওই সব কথা শুনতে ভালো লাগে না। বাবা আমার বোন কিনা আহির কথার ভয় তাড়াতাড়ি চলে এসেছে, এটা আমায় বিশ্বাস করতে হবে। কি হয়েছে তুই সত্যি করে বলবি কিনা? রাফি ভাই আমায় প্রপোজ করেছে। ওয়াট? সত্যি? হুমুম। প্রথমবার না, এর আগেও অনেকবার বলেছে। আমি তাকে বুঝিয়ে বলায় কখনো জোর করেননি, কিন্তু আজ। আজ কি? আজ উনি কেঁদে ফেলেছেন আপাই। বাচ্চাদের মতো হাউ মাউ করে কেঁদে আমাকে হাজারবার অনুরোধ করেছেন যাতে আমি ওনাকে নিয়ে ভাবি। ওয়াও! তাহলে কি ভাবলি? কি ভাববো? হ্যাঁ বলবি কি না? জানি না। দেখ বনু একটা কথা বলি। অনেক তো হলো, 6টা বছর তো আর কম নয়। আমার মনে হয় এবার নিজেকে একটা সেকেন্ড চান্স দে। রাফি ছেলে খারাপ নয়। আর সত্যি বলতে আমারও মনে সুপ্ত ইচ্ছা ছিল যে তুই আর রাফি একে অপরকে নিজেদের লাইফ পার্টনার কর। আমি কখনো কিছু বলিনি। আজ যখন রাফি তোকে এতটা ভালোবাসে বলেছিস, একটা সুযোগ ওকে দিয়েই দেখ না। আশা করি ও তোর ভালোবাসাকে প্রাপ্য সম্মান দেবে। আর তাছাড়াও ধ্রুব আর আহিরও আর কয়েকদিন পরেই বিয়ে হয়ে যাবে। ওরা সুখে সংসার করবে। তোর কথা, তোর ভালোবাসার কথা কেউ মনেও রাখবে না। নিজের জীবনটাকে নতুন করে শুরু কর বনু। রাফির ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নে। তোহা বিছানায় শুয়ে পড়ে। আর তরি দাঁড়িয়ে থাকে বারান্দায়। এই নির্জন রাতের শুনশান নীরবতা তার বড্ড প্রিয়।
এই নিস্তব্ধতায় যেন নিজের সেই কৈশোরকালের মনকে খুঁজে পায় সে, যা অনেক বছর ধরে তার সাথে অভিমান করে হারিয়ে গেছে। প্রথম ভালোবাসা, প্রথম প্রেমের অনুভূতি বছর ঘুরলেও যেন আজও সতেজ। কিন্তু হয়তো ভাগ্যের লিখন অন্য কিছু। হয়তো এখানেই শেষ হবে তার প্রথম ভালোবাসার অধ্যায়। হয়তো ঝরে যাবে তরির মনের ভালোবাসার অকালের ফুল। সত্যিই কি এইভাবেই অসম্পূর্ণ থেকে যাবে ধ্রুব আর তরির কাহিনী? কথায় আছে, সামনে মেয়ের বিয়ে থাকলে তার আগের দিনগুলি জলের স্রোতের মতো হুড়হুড় করে বেরোয়। ঠিক তেমনই দেখতে দেখতে আজ তোহারও বিয়ের দিন এসে হাজির। আজ মির্জা বাড়িতে তোহার হলুদ সন্ধ্যা অনুষ্ঠান। চারিদিক হলুদ রঙের ফেয়ারি লাইটে সেজে উঠেছে। এ বাড়ির ছাদেই স্টেজ করে সেখানে তোহার বসার জায়গা করা হয়েছে। পরনে তার কাঁচা হলুদ রঙের শাড়ি, গায়ে ফুলের গহনা। আজকে তোহার গায়ে হলুদ, কালকে তোহার বিয়ে। আজকে তোহার গায়ে হলুদ, কালকে তোহার বিয়ে। পরশু তোহা মনি যাবে শ্বশুর বাড়ি, কাপড় মাথায় দিয়ে। আরোহীর বলা ছড়া শুনে চারিদিকে সবাই হেসে ওঠে। আজ তোহার গায়ে হলুদ। কাজিন মহলে বিভিন্ন ছড়া কেটে তারা সবাই মিলে তোহাকে খাপাচ্ছে। এই তোরা থামবি, আর কোনো কাজ নেই। থেকে থেকে এত ছড়া কাটছিস কেন তোরা? তোহা রেগে চিৎকার করে ওঠে। আর তুই বা এত রেগে যাচ্ছিস কেন? ওরা কাজিন, ওরা মজা মারবে না? অদ্ভুত তো। তোরা বলে, আমার ভালো লাগছে না মা। ওদের চুপ করতে বলো। আমার সাথে আয়। তোরা মেয়েকে নিয়ে ছাদ থেকে নেমে নিজের রুমে আসে। কি হয়েছে তোর? অত রগচটা বিহেভ করছিস কেন? কি হলো উত্তর দে। তোরা মেয়েকে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করে। জানি না মা। আমার কিচ্ছু ভালো লাগছে না। আর তোর ভালো না লাগার কারণ? অভ্রর সাথে তোমার একবারও কথা হয়েছে মা? ট্যুর থেকে বাড়ি ফিরেছে ও। কেন? তোকে অভ্র ফোন করেনি? না। তাই জন্যেই তো বলছি মা। কাল থেকে ফোনে ট্রাই করছি, একবারও ধরছে না। কি বলছিস রে? তুই আমাকে আগে বলিস নাই কেন? দাঁড়া, আমি আপুনিকে কল করে দেখছি। তোরা চিন্তা মগ্ন হয়ে বারবার ফোন করতে থাকে অভ্রের মা সোহার নম্বরে। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি বলছো? হ্যাঁ বল, তোরা কি হয়েছে এখন ফোন করলি? কোনো অসুবিধা হয়নি তো? না আপনি, আসলে কিছু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বল না, কি বলবি? বলছি অপুনি, অভ্র ফিরেছে ট্যুর থেকে। হ্যাঁ কালকেই ফিরে এসেছে। আগামীকাল বিয়ে। আর অভ্র আসবে না? তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? যত সব বোকা বোকা প্রশ্ন। না আসলে তোহা অনেকবার অভ্রের ফোনে ট্রাই করেছে, অভ্র একবারও ফোন ধরেনি, তাই ওর একটু টেনশন হচ্ছিল। তোর মেয়েটাও না রে, তোরা খুব বেশি চিন্তা করে সব কিছু নিয়ে। অত চাপ নিস না তো, আজ রাত পেরোলে কালকে মেয়ের বিয়ে। একটু আনন্দ করতে বল মেয়েকে। কালকে ঠিক সময়ে বরযাত্রী পৌঁছে যাবে। আচ্ছা আপনি, রাখছি। তোরা ফোন রেখে মেয়ের দিকে তাকায়। হলো। চিন্তা মিটল তোর? হ্যাঁ মা। তবে ওদের কথার মাঝেই একজন সেখানে উপস্থিত হয়। তাকে দেখে ও তার বলার কথা শুনে আকাশের সপ্তম আকাশে পৌঁছে যায় তোহা ও তোরা। সবাই বলে বিয়ের বাড়িতে কনেকে দেখতে এতটাই সুন্দর হতে হয় যাতে করে মেহমানের চোখ কনের দিক ছাড়া অন্য কারোর দিকে যায় না। কিন্তু আজ মির্জা বাড়ির এই বিয়েতে সবারই চোখ কনের ছোট বোনের দিকে যেতে বাধ্য। লাইম গ্রিন কালারের লেহেঙ্গাটা ফর্সা শরীরে অসম্ভব সুন্দর মানিয়েছে। হালকা মেরুন রঙা কোমর ছোঁয়া চুলগুলো সুন্দর করে স্টাইল করে কাঁধের একপাশে রাখা। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া আর কানে বড় দুল, ব্যাস এই সাজেই তরির উপর থেকে চোখ সরানো যেন দায় হয়ে উঠেছে। স্টেজের এক পাশে দাঁড়িয়ে আছে তরি। সেখানে উপস্থিত প্রায় সব ছেলেরই দৃষ্টি তার দিকে আবদ্ধ। হঠাৎ গোটা বিয়ের বাড়ির লাইট অফ হয়ে যায়। চারিদিকে শোরগোল পড়ে যায়, কি হলো কি হলো? হঠাৎ স্টেজের থেকে একটু দূরে সাদা স্পট লাইট পড়ে। সেই লাইটের নিচে দাঁড়িয়ে আছে রাফি। হাতের গিটারে টুংটুং করে সুর তুলায় ব্যস্ত সে। গান গাইতে গাইতে রাফি এসে তরির সামনে হাঁটু গেড়ে বসে। তরির দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, তরি আজ সবার সামনে আমি তোমায় বলতে চাই যে আমি রাফি তোমাকে খুব 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 ভালোবাসি। তুমি আমার জীবনের সেই মানুষটা যাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। আমার জীবনে আমার মম ড্যাডের পর যদি কেউ গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা শুধুমাত্র তুমি। আমার সুখ, আমার আনন্দ, আমার অস্তিত্ব, আমার সর্বস্ব তুমি তরি। আজ এখানে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতে চাই, আমি কোনো দিনও তোমার হাত ছাড়ব না তরি, তোমার চোখের জলের কারণ হব না আমি। অর্নি তোমায় বিয়ে করতে চাই।
উইল ইউ ম্যারি মি তরি? রাফির বলা কথার সাথে সাথে সবারই চোখ তরির দিকে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে যে তরি কি উত্তর দেবে। কিন্তু তরির চোখ শুধু একজনকেই খুঁজে চলেছে। রাফির ডাকে হুঁশ ফেরে তরির। কি হলো তরি? উত্তর দাও, উইল ইউ ম্যারি মি? হুম, আই উইল। রাফির চোখের কোনা আনন্দে চিকচিক করে ওঠে। খুশিতে আত্মহারা হয়ে স্থান কাল ভুলে সেখানেই জড়িয়ে ধরে সে তরিকে। হঠাৎ রাফির এমন ভাবে জড়িয়ে ধরায় চমকে ওঠে তরি। এর জন্যে মোটেও তরি প্রস্তুত ছিল না। আশেপাশে সবাই হাত তালি দিচ্ছে। সবারই মুখে হাসি, শুধু একজন এই ভিড়ের মধ্যে যেন চেয়েও খুশি হতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ধ্রুব ওদের দিকে। তরি রাফিকে সরিয়ে দিতে নিলেই হঠাৎ তার চোখ পড়ে ধ্রুবের ওপর। দেখে ধ্রুব এক হাতে আহির হাত ধরে ওদের দিকেই তাকিয়ে আছে একভাবে। ধ্রুবের হাতের দিকে চোখ যেতেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তরির। নিয়তিরও কি নির্মম খেলা! ধ্রুব যদি পারে তার কথা ভুলে যেতে, তাহলে সে কেন ধ্রুবের কথা মনে করে জীবনে না এগিয়ে থাকবে? মাথায় জেদ চেপে যায় তরির। যে হাতে করে সে রাফিকে সরিয়ে দিতে গেছিল সেই হাতই রাফির পিঠে রেখে জড়িয়ে নেয় সে রাফিকে। তা দেখে ধ্রুবের হাতের মুঠো শক্ত হয়ে আসে। শরীর দিয়ে তার যেন আগুন বেরোচ্ছে। হঠাৎ তার এমন রাগ হওয়ার কারণ তার নিজেরও অজানা। কি হয়েছে ধ্রুব বেবি? তোমার গা এত গরম কেন? আহি কথার উত্তরে ধ্রুব আহির হাত সটকে ছাড়িয়ে দিয়ে সে হন হন করে সেখান থেকে বেরিয়ে যায়। তুমি এখানে কি করছো রায়হান? তোমার তো এখন এখানে থাকার কথা নয়। তোরার প্রশ্নে বকার মতো চুপ হয়ে তাকিয়ে থাকে রায়হান। কি হলো? উত্তর দাও। আমার তোহার সাথে কিছু কথা ছিল আন্টি। কালকে তোহার বিয়ে, আর আমি মনে করি না এখন তোমার সাথে তোহার কোনো প্রকার কোনো কথা থাকতে পারে। 5 মিনিট আন্টি। শুধু 5 মিনিট আমাকে তোহার সাথে কথা বলতে দিন। কাল বিয়ের পর তো আর কোনোদিনও সেই সুযোগটা পাবো না। দেখো রায়হান, কোনো রকম কোনো অসুবিধা যদি তুমি করার চেষ্টা করো, ডোন্ট ওরি আন্টি। আমি শুধু কথা বলেই চলে যাব। প্লিজ আন্টি। তোরা রুম থেকে বেরিয়ে যায় ওদের কথা বলার সুযোগ করে দিয়ে। কেমন আছো তোহা পাখি? কেমন আছো তোহা পাখি? রায়হানের কথায় পিছন ফিরে তাকায় তোহা। অস্বস্তিতে যেন তার চোখ কুঁচকে আসে। উত্তর দেবে না আমায়? তুমি এখানে কেন এসেছো রায়হান? বলতে পারো শেষ দেখা দেখতে এসেছি। কালকের পর থেকে তো আর তোমাকে দেখার অধিকার আমার থাকবে না, তোমার দিকে মুগ্ধ চোখে তাকানোর অধিকার আমার থাকবে না। যা বলার বলা হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। আমায় তাড়িয়ে দিছো পাখি। ডোন্ট ডেয়ার রায়হান। ওই নামে আমাকে ডাকবে না। বেশ, ডাকলাম না। একটা কথা জিজ্ঞেস করতে পারি? তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। বিয়েটা কি সত্যিই মন থেকে করছো? কেন কোনো সন্দেহ আছে? এটা আমার প্রশ্নের উত্তর নয় তোহা। তোমাকে আর অভ্রকে দেখলে মনে হয় না যে তোমাদের মধ্যে কোনো ভালোবাসার বোঝাপড়া আছে? তোমার মনে নাই হতে পারে, তার জন্য তো আর কারো কিছু এসে যায় না। আর এত কথার উত্তর তোমায় আমি দিতে যাচ্ছি বা কেন? অভ্র তোমায় ভালোবাসে তো তোহা। যে মানুষটার জন্য নিজের মনকে মেরে বিয়েতে বসছো সেই মানুষটার মনে তুমি আছো তো? যাকে ভালোবাসো বলে নিজের মনকে বোঝাচ্ছ সে আদৌ তোমায় ভালোবাসে তো? তোমাকে এত কিছুকে ভাবতে বলেছে রায়হান? অভ্র আমায় ভালোবাসে। নিজের মনকে সান্ত্বনা দেওয়া ভালো তোহা, তবে সেটা যেন কখনো নিজের জীবন নষ্টের কারণ হয়ে না দাঁড়ায়, সেটা যেন দেখো। একটা উত্তর দিতে পারবে? চোখের জল আড়াল করে তোহা বলে ওঠে। কিসের উত্তর? কি দোষ আমার? আমি সম্পর্কে আহির মামাতো ভাই, এটাই কি আমার দোষ? তোমার বোনের ভালোবাসা যে বোঝেনি সেই মানুষটা যাকে ভালোবাসে তার মামাতো ভাই আমি, সেই জন্যেই কি তুমি আমার ভালোবাসাটা বুঝলে না তোহা? ধ্রুবের জন্য আহির উপর রাগ থেকে তুমি আমার ভালোবাসা বুঝলে না? পাগলের মতো কথা বলো না রায়হান। কিসের সাথে কি জুড়ে দিছ? আমি কাকে বিয়ে করব সেই ডিসিশন একান্ত আমার। তুমি আহির মামাতো ভাই না হলেও আমি তোমায় বিয়ে করতাম না। কারণ আমি তোমায় তোমায় ভালোবাসি না। তাহলে আমাদের মধ্যেকার এত ভালো বন্ডিং কি সব মিথ্যা ছিল? সত্যি করে বলো, কখনো কি একবারের জন্যেও তোমার মনে হয়নি যে আমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারি? আমাদের বিয়ে হলে মন্দ হবে না। একবারও কি তোমার মনে হয়নি যে তুমি আমায় ভালোবাসো? তুমি আর আমি একই ভার্সিটির প্রফেসর। প্রায় অনেক বছর ধরেই আমরা কলিগ। সেই হেতু আমরা একে অপরকে চিনতে জানতেই পারি।
রোজই ভার্সিটিতে আমাদের দেখা হয়, আগে কথাও হতো, তাই আমাদের মধ্যে বন্ডিং হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কেন নিজের মনকে মিথ্যা বোঝাচ্ছ তোহা? আর তুমি বা কেন বুঝছো না রায়হান অভ্রের সাথে রাত পেরোলেই আমার বিয়ে? আজ থেকে প্রায় 8-9 বছর আগে থেকেই আমাদের মা বাবারা মিলে আমাদের বিয়ে ঠিক করে রাখে। দুটি পরিবার, দুই মা বাবার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা ও সম্মান জড়িয়ে আছে এই বিয়েটার সাথে। আমার দাদি মারা যাওয়ার আগে মা আর সোহা খালাম্নিকে বলে গিয়েছিল যেন আমার সাথে অভ্রের বিয়ে দেয়। সেই থেকেই দুটি পরিবারের সবাই জানে যে আমাদের একদিন বিয়ে হবে। আজ সেই একদিন, সেই অতীব আনন্দের একদিন এসে হাজির হয়েছে। দয়া করে তুমি সেই দিনটা নষ্ট করে দিও না রায়হান। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে চলে যাও এখান থেকে। শুধু নিজের পরিবারের কথাটাই ভাবলে তোহা। আর নিজের কথাটা, সেটা একবারও ভাবলে না। বিয়ের জন্য শুধু দুটো পরিবারের মতের মিল হলেই হয় না, মেইন দুটি মানুষের মনের মিলটাও হতে হয়। তোমার সাথে অভ্রের মনের মিল আছে তো তোহা? কি হলো, উত্তর দাও। তোমার ফালতু কথার উত্তর দেওয়ার সময় আর আমার নেই। আমায় যেতে হবে, আমাকে হলুদ লাগানোর জন্য ওদিকে সবাই অপেক্ষা করছে। তোহা আর এক মুহূর্ত অপেক্ষা না করে হন হন করে বেরিয়ে যায় সেখান থেকে। আজ হয়তো আমার বলা কথাগুলো বুঝলে না তোহা পাখি, দোয়া করি যেন কোনোদিনও অভ্রের রহস্যের কথা তোমার সামনে না আসে, তোমাকে যেন কোনোদিনও পস্তাতে না হয়। সুখী হও পাখি। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে ঘড়ির কাঁটা রাত 1টার ঘরে পৌঁছে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও বিয়ের উৎফুল্লতায় মেতে উঠবে গোটা মির্জাবাড়ি। প্রতিটি মানুষ যে যার নিজের ঘুমের জগতে পাড়ি জমিয়েছে। ঘুম নেই শুধু 4 জোড়া চোখে। আপাই, এখনো ঘুমাওনি তুমি? শোয়া থেকে পাশ ফিরে আপাইকে পাশে উঠে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে তরি। হুমেই শুচ্ছি রে। কি হয়েছে আপাই? এইভাবে বসে আছো কেন তুমি? তরি উঠে বসে। কিছু না, ওই শুছিলামই আর কি, তার আগেই তুই উঠে গেলি। চল শুয়ে। কি হয়েছে বলবে তুমি আপাই? নইলে আমি এক্ষুনি অভ্র ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করছি কেন সে তোমায় এত চিন্তা দিচ্ছে। না। তাহলে বলো কি নিয়ে চিন্তা করছো তুমি? আমার চিন্তার কারণ অভ্র নয়, রায়হান। রায়হান মানে আহিয়াপুর মামাতো ভাই। হুম। সে তোমার চিন্তার কারণ কি করে? রায়হান আমার কলে। তুই তো জানিস যে অনেক আগে থেকেই অভ্র আর আমার বিয়ে দুই পরিবার মিলে ঠিক করে রেখেছিল। আমিও তাই মনে মনে অভ্রকেই হবু স্বামী হিসাবে মেনে আসছি। গোটা ভার্সিটি লাইফে বা কর্মজীবনে কোথাও আমি অন্য কোনো পুরুষের প্রতি কোনো প্রকার আকর্ষণ অনুভব করিনি। যদি অন্য কাউকে ভুল করে পছন্দ করে ফেলি, তাই কোনোদিনও কোনো ছেলের সাথে প্রয়োজন ব্যতীত কোনো কথা পর্যন্ত বলিনি। কিন্তু কি হলো আপাই, চুপ করে গেলে কেন? কিন্তু কি? বছর 3 আগে আমাদের ভার্সিটি থেকে একটা ট্যুর প্রোগ্রাম করা হয়েছিল। সেই ট্যুরে টিচার স্টুডেন্ট সবাই গিয়েছিল। রায়হানের সাথে আমার চেনা জানা বন্ধুত্বে রূপান্তরিত হয় সেখানেই। আমরা একে অপরকে নিজেদের সুখ দুঃখের কথা বলতে বলতে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠি। তারপর হঠাৎ একদিন রায়হান আমায় এসে বলে যে অভ্র নাকি ভালো ছেলে নয়। ওর নাকি অন্য রূপ আছে। আমি যেন ওকে বিয়ে না করি। তারপর তারপর থেকে আমি আর কখনো রায়হানের সাথে কথা বলতাম না, ওকে এড়িয়ে চলতাম। পরে আমি জানতে পারি যে রায়হান আমাকে ভালোবাসে। তুই একবার ভাব, আমাকে ভালোবাসে বলে অভ্রকে নিয়ে ওইরকম মিথ্যা কথা বলবে। ছোট ফুফুন্নি ঠিকই বলে, এই আহি যেমন রুহি চাচির মতো তেমন আহির মামার বাড়ির কাজিনরাও হিংসুটের ফ্যামিলি, অন্যের ভালো এরা দেখতে পারে না। আচ্ছা বনু, তোর মনে হয় অভ্র সত্যিই খারাপ? ওর ভিন্ন রূপ আছে? এতক্ষণ ধরে আপাইয়ের কথা মন দিয়ে শুনলেও অপাইয়ের করা শেষের প্রশ্ন শুনে ভারী দোটানায় পড়ে যায় তরি। কি উত্তর দেবে সে এখন আপাইকে? অভ্রের করা ব্যবহার যে একটুও তার মনে সন্দেহের বীজ বুনেনি তা বলা যায় না। বিয়ে নিয়ে অনীহা, অত্যাধিক স্বাধীনচেতা, তহার সাথে অত কথা না বলা, এই সব কিছুই তরির মনে খটকা লেগেছে। হয়তো মনের ভুল, বা সে হয়তো বেশি বেশি ভাবছে, ওইসব মনে করে বরাবরই ইগনোর করে এসেছে সে। কিন্তু এখন যখন শুনছে যে রায়হান ভাইয়ারও অভ্র ভাইয়ার উপর সন্দেহ আছে, তখন কেন জানে না নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না তরি। তহার ডাকে হুঁশ ফেরে তরির। কি রে, তোকে কখন থেকে ডাকছি শুনতে পারছিস না? বল, তোর মনে হয়? আপাই, এসব কথা বাদ দাও তো, কালকে তোমার জীবনের অত বড় একটা দিন।
এসব উল্টো পাল্টা ভেবে নিজের দিনটা খারাপ করো না। শুয়ে পড়ো তো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। ঠিকই বলেছিস। চল শুয়ে পড়ি। আচ্ছা বনু, রাফি তোকে কি বলে প্রপোজ করলো রে? সে অনেক কথা আপাই, পরে বলবো ক্ষণ, এখন ঘুমাও। বল না রে, কালকে তো সময় পাবো না কথা বলার। আচ্ছা তুই হ্যাঁ বললি যে, তার মানে তুমিও এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিলে বুঝি? ধুর বাপু, মোটেও না। তাহলে? তুমি তো বলেছিলে যে একটা সুযোগ দিয়ে দেখতে, জীবনে এগোতে। তাই ভাবলাম যে অনেক তো অতীত আঁকড়ে বসে রইলাম, এবার না হয় একটু বর্তমানে বাঁচি। কি করছো ভাইয়া? এত রাতে ছাদে? এখনো শুতে যাও নাই? ছাদের একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ধ্রুব। আজ রাতের নির্জনতা যেন তার অশান্ত মনকে প্রশান্তির ছোঁয়া দিচ্ছে। রাফির ডাকে পিছন ঘুরে তাকিয়ে হাতের মদের গ্লাসে চুমুক দেয় ধ্রুব। কি হলো, উত্তর দিছ না যে? ধ্রুবের পাশে এসে দাঁড়ায় রাফি। শুনছি, বল। তুমি ড্রিঙ্ক করা কবে থেকে শুরু করলে? যবে থেকে মনের শান্তি পালিয়েছে। কেন? তোমার সামনে বিয়ে, তোমার তো আনন্দে থাকার কথা নয় কি? উত্তরে দীর্ঘশ্বাস ছাড়ে ধ্রুব। আমার কথা ছাড়। তোর তো এখন বিশাল আনন্দ। হ্যাঁ তা তো বটেই। তুমি জানো ভাইয়া, আমি কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করেছি? পাঁচটা বছর। আজ এতদিন পর আমার স্বপ্ন সত্যি হয়েছে। এক সেকেন্ড, 5 বছর আগে মানে তখন তো তরির বয়স মাত্র 15 বছর ছিল। আর তোর 23। হ্যাঁ, বার্তাতে কি হয়েছে? না মানে একটা 15 বছরের বাচ্চা মেয়ের জন্য তোর মনে ভালোবাসা জন্মালো। ওকে ভালোবাসার নজরে দেখলি কি করে? ভালোবাসার কি আর বয়স দেখে হয় গো ভাইয়া? হ্যাঁ, হয়তো তখন তরির 15 বছর বয়স ছিল, কিন্তু আমার কাছে ও পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। জানো ভাইয়া, ও যখন আমার সামনে হাউ মাউ কাঁদতো, তখন ওর অশ্রুসিক্ত বড় বড় চোখ, ফোলা ফোলা ঠোঁট আর গুলুমুলু লালাভো গাল ওকে একেবারে কিউট পান্ডার মতো লাগতো দেখতে। কাঁদলেও মানুষকে যে অত সুন্দর লাগে সেটা তরিকে না দেখলে আমি জানতেই পারতাম না। কবে যে আমি ওর প্রেমে পড়ে গেলাম আমি জানতেই পারলাম না। ধ্রুবের কানে খালি একটাই কথা বাজছে, বড় বড় চোখ, ফোলা ফোলা ঠোঁট আর গুলুমুলু লালাভো গাল। কই, তার চোখে তো কখনো তরির এই রূপ ধরা পড়েনি। কেন পড়েনি? ধ্রুবের নিজের কাছে নিজেকেই আজ বড্ড অচেনা লাগছে। সে তো আহিকে ভালোবাসে, এত বছর ধরে আহিকেই ভালোবেসে এসেছে। তাহলে কেন আজ তরিকে রাফির সাথে দেখলে তার মনে অস্বস্তি বোধ হচ্ছে? কেন সে ওটা মেনে নিতে পারছে না? কেন তরির তাকে এতটা ইগনোর করা সে মেনে নিতে পারছে না? তাহলে কি তার মনে ধীরে ধীরে তরির প্রতি অনুভূতি জন্মাছে? মাথা চেপে ধরে পাশের চেয়ারে বসে যায় ধ্রুব। না 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 না, আর কিছু সে ভাবতে পারছে না। তাকে এইভাবে দিকভ্রষ্ট হলে চলবে না, নইলে তার পরিকল্পনায় ভাটা পড়বে। তার উদ্দেশ্য যে তাকে সফল করতেই হবে। দোষীদেরকে অন্যায়ের শাস্তি দিতে হবে তাকে। নিজেকে সামলানোর জন্য আরো কয়েক গ্লাস অ্যালকোহলে নিজের গলা ভিজিয়ে নেয় সে। অতঃপর তৎপর হয়ে ছাদ থেকে বেরিয়ে যায় সে। হঠাৎ রান্নাঘরের বাইরে দরজায় দরাম করে আওয়াজ শুনে ভয়ে অন্তরাত্মা যেন কেঁপে ওঠে তহার। হাতে থাকা পানির জগটা মাটিতে পড়ে ঝন ঝন করে ভেঙে যায়। শোয়ার কিছুক্ষণ পর পানি পিপাসা পেলে পানির জগ খুঁজতে গিয়ে দেখে রুমে আজকে পানির জগ মিনু খালা দিয়ে যায়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই ঘুম চোখে নিচে রান্নাঘরে জগ নিতে আসতে হয় তোহাকে। একেই ঘুম চোখ, তার উপর হঠাৎ এক উদ্ভট আওয়াজ, দুই পরিস্থিতি মিলে যেন এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। অনেক কষ্ট করে মনে সাহস সঞ্চার করে তোহা। পা টিপে টিপে এগিয়ে যায় দরজার দিকে। দরজার বাইরে মুখ বাড়াতেই নিজের মুখের ঠিক একেবারে সামনে একটু দূরেই ধ্রুবের মুখ আবিষ্কার করে সে। রান্নাঘরের ভেতর থেকে কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে ধ্রুব চুপি চুপি রান্নাঘরে উকি দিয়ে দেখতে গেছিল। হঠাৎ একেবারে সামনে একটা মানুষের মুখ দেখে ভয় প্রাণ ফাটা চিৎকার করে ওঠে ওরা দুজনেই। কি হলো বুঝতে কিছুটা সময় লাগে ওদের দুজনের। মাথা মোটাই রইয়ে গেলি। সামান্য একটুতে এত গলা ফাটাছিস কেন? কানগুলো আমার আর কান রইল না। ধ্রুব নিজের কান চেপে বলে ওঠে। ওহ তাই বুঝি? একা আমি চিৎকার করলাম, আর তুই বুঝি ভয় পাসনি? কে ভয় পেয়েছে? ধ্রুব মল্লিক কোন কিছুতে ভয় পায় না। থাক ভাই, বাদ দে। বকিস না। ভুলে যাস না আমি তোর বয়সে বড় ভাইয়া হয়। তা বিয়ের আনন্দে বুঝি ঘুম আসছে না, তাই এত রাতে পেতনির মতো ঘুরে বেড়াচ্ছিস?
ফালতু বকবি না ধ্রুব ভাইয়া থাবড়াইয়া মুখ ভাইঙা দিমু। এই তোর সাহস তো কম নয়। ছোট হয়ে তুই আমাকে মারবি বলিস? বেশ করেছি। তুই আমায় পেতনি বলবি কেন? এই 1 সেকেন্ড একটা কেমন মরদ মদ গন্ধ আসছে। এই ধ্রুব ভাইয়া তুই মদ খেয়েছিস? চুপ, চুপ কর বোন আমার। মামুনি শুনতে পেয়ে উঠে গেলে আমার পিঠের ছাল আর আস্ত থাকবে না। কত যেন ভয় পাস তুই, তোর মামুনিকে। তোহার কথায় আফসোসে তাচ্ছিল্য হাসে ধ্রুব। মামুনি আমার কাছে আমার মায়ের সমতুল্য ছিল, আছে ও থাকবে। তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আজও একই আছে, কিন্তু আমি হয় আর মামুনির স্নেহ ভালোবাসার যোগ্য নেই। মাঝে মধ্যে কষ্ট হয় জানিস তো, ওই একটা ঘটনার জন্য মামুনি আর আমার সাথে কথা বলে না 6টা বছর। হ্যাঁ রে তোহা, মামুনি এখনো আমার উপর রেগে আছে বল? জানি না রে। তবে এটা জানি যে তোর করা কাজে মা অনেক কষ্ট পেয়েছিল। বাদ দে এসব। যা হওয়ার হয়ে গেছে। আর কয়েকদিন পর জীবনের নতুন অধ্যায় শুরু করবি তুই, সেই নিয়ে আনন্দ কর। তোরির সাথে তোর কথা হয়েছে। ও কি সত্যিই রাফিকে ভালোবাসে? তুই হঠাৎ তরিকে নিয়ে এসব কেন জিজ্ঞেস করছিস ঠিক বুঝলাম না। না এমনিই বললাম। যাই হোক চল শুতে গেলাম। গুড নাইট। ধ্রুব নিজের রুমের দিকে এগিয়ে যায়। পিছন থেকে তার যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোহা। ধ্রুব ভাইয়া হঠাৎ কেন বনুর কথা জানতে চাইল? আজকাল এত উইয়ার্ড বিহেভ করছে কেন এ? কেমন সব সময় একটা গম্ভীর মুখে থাকে। আগের মতো সেই হাসিটা আর নেই। কিন্তু ধ্রুব ভাইয়ার তো হাসি খুশি থাকার কথা। এত বছর পর সে নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে যাচ্ছে, তাহলে কেন ওর মুখ দেখে মনে হচ্ছে না সেটা? কে জানে বাবা। যাই হোক তাড়াতাড়ি এই ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে আমিও বাবা গিয়ে শুয়ে পড়ি। কালকে সকালে আবার তাড়াতাড়ি ওঠা আছে। আজ তোহার আর অভ্রের বিয়ে। বহু বছর আজ আবার বিয়ের সাজে সেজে উঠেছে মির্জা বাড়ি। চারিদিকে বিভিন্ন রং বেরঙের দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। ফুলের সুগন্ধে চারিদিক সুগন্ধিত হয়ে উঠেছে। বাড়ির পাশের বাগানটাতেই বিয়ের আয়োজন করা হয়েছে। বড় স্টেজের মাঝে সাদা রঙের সোফাটাই লাল রঙের শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে আজ এ বাড়ির বড় মেয়ে তোহাকে। আপাই আজ তোমাকে দেখে অভ্র ভাইয়া অজ্ঞান না হয়ে যায়। তরি ইয়ার্কি করে বলে ওঠে। তরির কথায় লজ্জায় লাল হয়ে যায় তোহা। ধুর, মোটেও না। ও খামোখা আমাকে দেখে অজ্ঞান হতে যাবে কেন? যত সব ফাজলামি তোদের। বাব্বাহ দেখো ভাইয়া আমাদের আপাই কেমন লজ্জায় লাল হয়ে গেছে। তাই তো দেখছি রে। ইসরে আজ এখানে উপস্থিত যে কত ছেলের আফসোসের কারণ হবে তুমি আপাই। তাহিয়া নয় সে যোগ দেই তরির সাথে। কেন কোনো আফসোস কেন? তরি বলে। আরে বুঝছিস না। এত সুন্দর একটা রূপবতী গুণবতী মেয়ে আজ থেকে অন্যের স্ত্রী হয়ে যাচ্ছে, তাহলে বাকিদের আফসোস হবে না যে কেন আপাই তাদের বউ হলো না? তরি আর তাহিয়ান শব্দ করে হেসে ওঠে। তবে রে বড় আপাই এর সাথে ফাজলামো হচ্ছে। দুটোর মাথা ধরে একে অপরের সাথে ঠুকে দেব। তোহা দুই ভাই ও বোনের কান টেনে ধরে বলে। আহাহ লাগছে আপাই লাগছে। সবাই দেখছে দেখো। আমার ফ্যান ফলোইং কমে যাবে ছাড়ো না। তাহিয়ান আপাইয়ের হাতে থেকে কান ছাড়াতে ছাড়াতে বলে। এই ভাই, তোর আবার ফ্যান ফলোইং কি রে? তোহা ওদের কান ছেড়ে বলে। আরে আমি কত শত মেয়ের মনের রাজা তুমি জানো। কত মেয়ে রাত জেগে আমার স্বপ্ন দেখে। আমাকে পাবার স্বপ্ন দেখে। হো আমার ডিমান্ডই আলাদা বুঝলে তো। হিরোর মতো ভাব নিয়ে বলে তাহিয়ান। হঠাৎ পিঠে জোরে গুপ করে একটা হাত এসে পড়ে। উরি বাবা করে চিৎকার করে ওঠে তাহিয়ান। পিছনে ফিরে দেখে এই ভালো কর্মটি রাফির দ্বারা সম্পন্ন হয়েছে। ওরে কুত্তারে লাগে না নাকি রে? ব্যথায় চিৎকার করে বলে তাহিয়ান। ওমা গো হিরোদের আবার লাগে নাকি গো? রাফি আরেকটা কিল বসিয়ে বলে ওঠে। ওদের কাণ্ড দেখে তোহা ও তরি দুজনেই হো হো হেসে ওঠে। ওরে তোর সাহস তো কম নয় রে যে তুই আমাকে মারিস। এই শালা তুই আমার হবু শালা, আমায় সম্মান দিয়ে কথা বলবি? তুই তুই আবার কি রে বলবি রাফি ভাইয়া আপনি? খুব শখ না আমার বোনের বর হওয়ার? আগে তোর সাথে বিয়েটা হয় কিনা দেখি, তারপর সম্মান দেবক্ষণ। তাহিয়ানের বলা কথায় হাসির মহল যেন হঠাৎ গুরুগম্ভীর হয়ে ওঠে। রাফির মুখখানা কেমন থমথমে হয়ে গেছে। তোহা পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে। এই থামো তো তোরা। কি শুরু করলি? আর ভাই তুই জানিস না নাকি কোথায় কি বলতে হয়? এইভাবে কেউ বলে। থাক না তোহা আপু বাদ দাও। ও ঠিক আছে।
রাফি বলে, আম রিয়েলি সরি রাফি ব্রো, আমি ওইভাবে বলতে চাইনি, প্লিজ কিছু মাইন্ড। আরে ইটস ওকে, বাদ দে, চল ওই দিকে, চল ওদিকটা দেখি। রাফি তাহিয়ানকে নিয়ে স্টেজ থেকে নেমে অন্য দিকে যায়। এই ছেলেটারও না কোনোদিনও জ্ঞান হবে না যে কথায় কি বলতে হয় না হয়। তুই মন খারাপ করিস না তো বনু, রাফির সাথেই তোর বিয়ে হবে। আমি এসব নিয়ে ভাবিও না আপাই, ভাগ্যে যে আছে তার সাথেই বিয়ে হবে। বাদ দাও, এখানে এসো তো, এসে চুপটি করে বসো। তোরই আপাইকে নিয়ে গিয়ে সোফায় বসায়। অভ্র ভাইয়ারা কখন আসবে গো? এখনো এলো না। কথা হয়েছে তোমার সাথে? না তো। তবে সোহা খালামণি বলেছে যে ওরা চলে আসবে ঠিক সময়। আচ্ছা। বড় ভাবি একবার শুন। অর্নি ডাকে তোরাকে। কি হয়েছে বল না। এদিকে আয়। অর্নি তোরাকে সাইডে টেনে নিয়ে আসে। হ্যাঁ রে ভাবি, অভ্ররা কখন আসবে রে? অর্নি তোরাকে জিজ্ঞেস করে। চলে আসবে। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝছিস না? ওদের এসে পৌঁছানোর কথা ছিল 1 ঘন্টা আগে। কাজী সাহেব চলে এসেছেন। আর এখনো বরের আসার নাম নাই। সোহা আপু বা আদ্র ভাইয়াকে একবার কল করেছিস? হ্যাঁ করেছি, কিন্তু ওরা হয়তো ব্যস্ত আছে, তাই হয়তো। মাথাটা কি বেচে দিয়েছিস? এত বোকা বোকা কথা বলছিস কেন? ওদের বাড়ির কারোর সাথে কথা বলছিস? আমি বুঝতে পারছি না তুই এত উদ্বিগ্ন হয়ে আছিস কেন। অভ্রর উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। ছেলেটা কেমন যেন সব সময় বিয়ে নিয়ে উদাসীন। তোহার প্রতি আমি কখনোই ওগে আবেগী হতে দেখিনি। একবারও ভেবেছিস যদি আজ ওরা না আসে, কি হবে? কি আবার হবে, তোহাকে সারা জীবন বাড়িতে বসিয়ে রাখতে হবে। লোকে ওকে মির্জা বাড়ির বিয়ে না হওয়া মেয়ে বলে ডাকবে। আর এই বাড়ির ও বাড়ির লোকের বদনামের কথা তো আমি ছেড়েই। ঠাস ঠাস। কখনো ভালো কিছু তোর মুখে আসে না না রে রুহি। মুখ খুললেই পুরো নর্দমা। রুহিকে কথার মাঝেই চর মারে অর্নি। রুহি হতবিহ্বল চোখে তাকিয়ে আছে। তুই আমায় মারলি অর্নি। সম্পর্কে আমি তোর ভাবি হয়। তো তোর ছেলের হবু শাশুড়ি আমি। কে ছেলে? কার ছেলে? আমার কোনো ছেলে নেই। আমার একটাই সন্তান, আমার মেয়ে তারা। তুই যার হবু শাশুড়ি তাকে আমি আমার সন্তান মানি না। থামবি তোরা? কি হচ্ছে কি, বাড়ি ভর্তি মেহমান আছে। দেখতে পেলে কি ভাববে সবাই? ওদের মাঝে চিৎকার করে বলে ওঠে তোরা। সেখান থেকে তাড়াতাড়ি হৃদয়ের কাছে যায় সে। তোহার মনে হয় বিয়েটা আজ হবে না জানিস তো আরোহী। আহারে সারা জীবন ওকে না আইবুড়ো হয়ে বাড়িতে বসে থাকতে হয়। তোহা অতরিকে শুনিয়ে শুনিয়ে বলে আই। কেন আপু বিয়ে হবে না কেন? আরে বাবা শুনলি না, আমাদের কথা হচ্ছিল যে বরের বাড়ির কেউ নাকি ফোন তুলছে না। আমার কি মনে হয় বলতো, অভ্র আবার পালালো নাকি কে জানে। এমনিতেই তো অভ্রের বিয়ে করার খুব একটা ইচ্ছা ছিল না। আহির কথাগুলো প্রথম দিকে ইগনোর করলেও শেষের কথাটা শুনে কিছুতেই আর নিজেকে শান্ত করতে পারছে না তোহা। শরীরটা যেন হঠাৎ কেমন করতে থাকে তার। বুকের ভেতরটা কেমন যেন আনচান আনচান করছে হঠাৎ করে। আপাই কি হয়েছে আপাই? তুমি এমন করছো কেন? শান্ত হও। অভ্র অভ্র আহি কি বলছে? অভ্র পালিয়েছে। আমায় ঠকিয়ে অভ্র অভ্র। কথা বলতে বলতে চোখ বুজে আসে তোহার। হঠাৎ করেই জ্ঞান হারিয়ে তোহা ঢলে পড়ে বোনের গায়ের উপর। আপাই, হৃদ একবার আদ্র ভাইয়াকে ফোন করুন না। চিন্তিত কণ্ঠে বলে ওঠে তোরা। কি হয়েছে জান, তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? এখনো বরযাত্রী এসে পৌঁছালো না? কোনো অসুবিধা হলো নাকি? দাঁড়াও আমি দেখছি। হৃদয় কল করতে গিয়ে তার চোখ যায় সামনে। কি হলো হৃদ? থামলেন কেন? কল করুন। অরিন। অরিন। অরিন কোথায়? তোরা হৃদয়ের চোখ বরাবর সামনে তাকায়। অরিন অভ্রের বোনকে দেখে বুকটা যেন ধড়াস করে ওঠে তোরার। এগিয়ে যায় সেদিকে। অরিন তুই একা? মা বাবা কোথায়? আর অভ্র? অভ্র কোথায়? বাকি বরযাত্রী কই? কি হলো বল? খালামণি আসলে? আসলে কি? কি হলো বল? খালামণি আসলে ভাইয়া। বর এসে গেছে মামুনি। ধ্রুবের কথায় তোরার দেহে যেন প্রাণ ফিরে আসে। এত দেরি হলো কেন? আর বাকি বরযাত্রী কই? হৃদয় জিজ্ঞেস করে। আরে বড় মামু, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই ওইদিকে রাস্তা বন্ধ। অনেক কষ্ট আমি বরকে নিয়ে আসতে পেরেছি। আর বরযাত্রী ডের বাস এসে পৌঁছাতে সময় লাগবে। আমি বলি কি, বিয়েটা এবার শুরু করো। নইলে আবার বিদায় লেট হয়ে যাবে। হ্যাঁ তাই ভালো, কিন্তু অভ্র এরকম মুখের সামনে ফুলের চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে কেন? তোরা বলে ওঠে।
আসলে ওর মুখে অ্যালার্জি বেরিয়েছে মামুনি, তাই আর কি। যাই হোক, তোরা এসব কথা বাদ দাও। কাজী সাহেবকে বলো এবার বিয়ে পড়ানো শুরু করতে। হৃদয় আর তোরা অভ্রকে নিয়ে ভেতরে চলে যায়। পিছন পিছন ধ্রুবও প্রবেশ করে। শুধু হতবাক হয়ে একজনই দাঁড়িয়ে থাকে ওখানে। অভ্রের বোন অরিন। মনে তার একটাই প্রশ্ন, ভাইয়া তো কাল রাতেই বাড়ি থেকে পালিয়েছিল এই বিয়ে করবে না বলে, তাহলে হঠাৎ আবার আজকে বিয়ের বাড়িতে বিয়ে করতে এলো কেন? ফুল সজ্জিত বাসর ঘরের খাটে বসে আছে তহা। আজ তার অনেক বছরের স্বপ্ন পূরণ হয়েছে। নিজের স্বপ্ন পুরুষ অভ্রকে সে তার স্বামী রূপে পেয়েছে। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে সে একটাই স্বপ্ন দেখে এসেছে। ফুল সজ্জিত খাটে মাথায় মাঝারি ঘোমটা দিয়ে সে অভ্রের জন্যে অপেক্ষা করবে, আর অভ্র এসে তার ঘোমটা তুলে ভালোবেসে বলবে, তোমায় পেয়ে আজ আমি পরিপূর্ণ। তুমি হীনা, আমি যেন সুগন্ধ বিনা ফুলের ন্যায় মূল্যহীন ছিলাম এতদিন। আমার জীবনে এসে আমার জীবনকে মূল্যবান করে তোলার জন্য তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়। বিয়ে হতে হতে আর বিয়ের বাড়ির কাজ গোছাতে গোছাতে অনেক রাত হয়ে যায়। বিদায়ের সময় বনুকে আর মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে তহা। তবে তার কান্নাগুলো যেন কষ্টের থেকে বেশি ছিল আনন্দের। নিজের স্বামী, নিজের সংসার, নতুন জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দে তার মন আজ বড়ই উৎফুল্ল হয়ে উঠেছে। দরজা খোলার আওয়াজ কানে আসতেই শরীর বেয়ে এক শিহরণ বয়ে যায় তহার। কেঁপে ওঠে সে। পা দুটিকে বুকের কাছে আরেকটু সিটিয়ে জোরসড় হয়ে বসে সে। ঘোমটার নিচে দিয়ে ঘরের মধ্যে উপস্থিত পুরুষ অবয়বটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মুখে যেন তার এক ঝাঁক লাজুকতা এসে আধিপত্য জমায়। অধীর আগ্রহে সে অপেক্ষা করতে থাকে কখন তার স্বামী অভ্র তার ঘোমটা তুলে তার মুখখানা দেখবে। তোহা পাখি। তোহা পাখি শব্দটি তোহার কর্ণগহ্বরে গিয়ে ধাক্কা মারতেই যেন তোহার বুকের ভিতরটা দরাম করে কেঁপে ওঠে। সে কি এটা ঠিক শুনল? কে? কাপা কাপা গলায় জিজ্ঞেস করে তহা। আমি রায়হান। তোমার হাজবেন্ড। রায়হানের কথা শুনে চমকে গিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় তহা। এক ঝটকায় মাথার ঘোমটা সরিয়ে দিয়ে তেরে গিয়ে রায়হানের পাঞ্জাবির গলার কলার চেপে ধরে বলে ওঠে, আমার অভ্র কোথায়? কি করেছো তুমি ওর সাথে? আমাদের বাসর ঘরে তুমি কেন? কারণ আমি তোমার স্বামী। তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ফাজলামি মারছো? কোথায় লুকিয়ে রেখেছো আমার অভ্রকে? অভ্র কোথায় তুমি? অভ্র। হন্যে হয়ে তোহা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে অভ্রকে। রায়হানের ফ্ল্যাটের একটা কোনাও বাকি নেই যেখানে তোহা অভ্রকে খোঁজেনি। শান্ত হও তোহা। একবার আমার কথাটা শোনো। তোহাকে ধরে সামলাতে যায় রায়হান। ছোবে না তুমি আমায়। একদম কাছে আসার চেষ্টা করবে না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে তোহা। এভাবে কেঁদো না তোহা পাখি আমার। ঠাস ঠাস। বললাম না আমি তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। কথা কি একবার বললে কানে যায় না? বাসর রাতের উপহার হিসাবে স্ত্রীর কাছে থেকে যে চর পাবে এটা হয়তো কোনো স্বামীতেই কল্পনাও করতে পারে না। গালে হাত দিয়ে স্তম্ভিত নয়নে তাকিয়ে আছে রায়হান। শেষে কিনা তোহা তাকে চর মারল। তার ভালোবাসার কি কোনো সম্মান নেই তোহার চোখে? আজ ওই ছিটার অভ্রর জন্য তোহা এত কাঁদছে, কই কখনো তো তার জন্য তোহা কখনো কাঁদেনি। তুমি ইচ্ছা করে আমার সাথে এমন করলে রায়হান। আমি কোনোদিনও তোমাকে স্বামী হিসাবে মেনে নেব না। তুমি আমার জীবনটা কিভাবে নষ্ট করে দিতে পারলে? এই তোমার ভালোবাসা। মানুষে ভালবাসলে সেই মানুষটার সুখের জন্য নিজেকে শেষ পর্যন্ত করে দিতে পারে, আর সেখানে তুমি আমাকে ভালোবাসো বলে দাবি করে আমার বেঁচে থাকার কারণ আমার কাছে থেকে কেড়ে নিকে। কিভাবে পারকে তুমি রায়হান? সবাই ঠিকই বলে তোমরা সবাই সারা জীবন অন্যের ভালোবাসা কেড়ে নিতেই জানো, কাউকে ভালোবাসতে জানো না। যেমন রুহি চাচি করেছিল আদৃশ চাচুর সাথে, তুমিও আমার সাথে সেটাই করলে। তোমরা গোটা ফ্যামিলি ঠোকবাজ। আমি থাকবো না তোমার সাথে। থাকবো না আমি, কালকেই বাবার কাছে চলে যাব আমি। চলে যাব। নিজের রাগকে সে কন্ট্রোল করে অনেক কষ্টে। নিজেকে সামলে বলে ওঠে, আমার বলা সব কথায় তোমার কাছে মিথ্যা মনে হবে। তার চেয়ে বরং তুমি তোমার বাবার আর ধ্রুবের কাছে থেকেই শুনো যা শোনার। শুধু একটা রিকোয়েস্টই করব, পাশের রুমে আমার আম্মু আব্বু রয়েছে, তাদের বয়স হয়েছে, তারা ঘুমাচ্ছে। দয়া করে যেন চিৎকার চেঁচামেচি করো না। রায়হান নিজের কথা শেষ করেই নিজের রুমের ব্যালকনির সোফাটায় গিয়ে শুয়ে পড়ে।
আজ যে রাতটা তোহার জীবনের সেরা রাত হওয়ার কথা ছিল সেই রাতটাই বড্ড বিষাক্ত হয়ে উঠেছে তোহার কাছে। ডাইনিং রুমের এক কোণ বসে হাঁটুতে মুখ গুজে অনবরত কাঁদতে থাকে সে। কথা থেকে কি হলো, কেন হলো কিচ্ছুই যেন তার বোধগম্য হচ্ছে না। না না না, আমি কিছুতেই মানতে পারছি না বাবা যে তুমি আপাইয়ের বিয়ে ওই রায়হানের সাথে দিয়ে দেবে। মির্জা বাড়ির ডাইনিং রুমে চিৎকার করে বাড়ির সবার সামনে বলে ওঠে তাহিয়ান। তাহিয়ান, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তুমি যার সাথে কথা বলছো সে সম্পর্কে তোমার বাবা। মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করো না। তোরা ছেলেকে থামিয়ে বলে ওঠে। আর তুমি মনে হয় ভুলে যাচ্ছ মা যে তোহা আপাই তোমার মেয়ে হয়। আর সে অভ্র ভাইয়াকে কতটা ভালোবাসে। আমার সব মনে আছে, কিন্তু তোমাদের বাবা মেয়ের খারাপের জন্য কিছু করবে না এটাও আমার বিশ্বাস আছে। সে যখন রায়হানের সাথে বিয়ে দিয়েছেন তোহার তখন তার পিছনে নিশ্চয় কোনো ভালো কারণ আছে। কি কারণ তাহলে বলতে বলো বাবাকে। কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য বাবা একবারও আপাইকে জানল না পর্যন্ত যে তার বিয়ে কর সাথে হচ্ছে। তাহিয়ান, অনেকক্ষণ ধরে তোর কথা শুনছি। এটা কোথাকার ধরন নিজের বাবার সাথে কথা বলার? কিভাবে কথা বলছিস তুই বড় মামুর সাথে? পুরো ব্যাপারটাই তো তোর অজানা। কিছু না জেনে না শুনে হাই হাই করছিস। তাহিয়ানকে ধমকায় ধ্রুব। তাহলে কি ঘটনা ঘটেছে সেটা বলো। অভ্রকালকে বাড়ি থেকে পালিয়েছিল যাতে করে ওকে বিয়েটা না করতে হয়। সেই অবস্থায় আর কোনো রাস্তা ছিল না তোহার সম্মান বাঁচানোর, এ বাড়ির মান বাঁচানোর, তাই বাধ্য হয়েই রায়হানের কথা আমি বড় মামুকে বলি। ধ্রুবের কথা শুনে হাত তালি মারতে মারতে ধীর গতিতে সামনে এগিয়ে আসে তরি। ধ্রুবের চোখে চোখ রেখে তাকায় সে। আপনাকে এ বাড়ির সম্মানের কথা এত কে ভাবতে বলেছে ধ্রুব ভাই? আপনি তো এ বাড়ির ছেলে নন। আমার আপাইয়ের জীবন নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে বলতে পারেন? নাকি আপনি এতটাই স্বার্থপর যে আপনার কাছে নিজের ছাড়া বাকি সবার ভালোবাসায় মূল্যহীন? তরি, একটা বড় আপনার মনে হলো না যে এত বড় একটা ব্যাপার আপনার আপাইকে অন্তত একটা বড় বলা উচিত? আমি সম্মান? কিসের সম্মান? একটা মানুষের মুখের হাসির থেকে একটা বাড়ির একটা পরিবারের সম্মানের মূল্য আপনার কাছে বেশি হয়ে গেল কবে থেকে ধ্রুব ভাই? আপনিই তো বলতেন যে ভালোবাসার থেকে দামি পৃথিবীতে অন্য কোনো কিছু হয় না, তাহলে কেন এটা করলেন আপনি আমাকে বলবেন প্লিজ। পরিস্থিতির পাকে পড়ে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। এই পরিস্থিতির অজুহাত আর কত দিন দেখাবে তুমি ধ্রুব ভাই? রায়হান তোহাকে ভালোবাসে। সবারই ভালোবাসা কি পূর্ণতা পায়? আমি মানছি যে অভ্র ভাইয়া হয়তো পালিয়েছিল, কিন্তু সেই জন্যে যে রায়হান ভাইয়ার সাথে বিয়ে দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে এটা আপনাকে কে বলল ধ্রুব ভাই? বিয়েটা তো ক্যান্সেল করে দিলেও হতো। আম আপনার এটা করা একবারে উচিত হয় নাই ধ্রুব ভাই। একেবারে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তরি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমের দিকে রওনা দেয়। পরের দিন সূর্যের আলো ফোটার সাথে সাথে রায়হানের মা রাহেলা বেগমের ঘুম ভাঙে। রুম থেকে বেরিয়ে এসে ছেলের বউকে ডাইনিংয়ের একটা কোনায় বসে শুয়ে থাকতে দেখে মুখ চোখ একেবারে কুঁচকে আসে তার। বিরক্তিতে মুখে বিরক্তিসূচক শব্দ করে পাশের ডাইনিং টেবিলে থাকা জগ ভর্তি এক জগ পানি ছিটিয়ে মারে তোহার মুখে। হঠাৎ করে মুখের ওপর জল পড়তেই ধরফরিয়ে উঠে বসে তোহা। পরিস্থিতি বুঝতে তার মাথার নিউরনগুলো কিছুক্ষণ সময় নেয়। আপনি আমার গায়ে জল ছিটালেন কেন? তুমি কোথাকার রাজকুমারী যে সকালের আলো ফুটে গেল আর এখনো তোমার ঘুম থেকে ওঠার নাম নাই? আমি মির্জা বাড়ির বড় মেয়ে। আপনাদের থেকে হাজার গুণ বেশি ভালো অবস্থা আমাদের। কোনো রাজকুমারীর থেকে কম যত্নে ও বিলাসিতায় আমাদের বাড়ির মেয়েরা কেউ বড় হয়নি। তোমার সাহস তো কম নয় মেয়ে, তুমি আমার মুখে মুখে তর্ক করো। শাশুড়িকে যে সম্মান করতে হয় সেটা বুঝি মা বাপ শিখিয়ে পাঠায়নি। আপনি যে আমার শাশুড়ি হন সেটা আপনাকে কে বলল? আপনার ছেলেকে আমি স্বামী রূপে মানি না। আমি ডিভোর্স দেব ওকে। ডিভোর্স দেবে মানে? এ আবার কি অলক্ষণে কথা? বিয়ের পরের দিনই বলছো বরকে ডিভোর্স দেবে? কিসের বিয়ে? কার বিয়ে? আমি এই বিয়ে মানি না। আমি এখনই বাবার বাড়ি চলে যাব। যাও। আম্মু ওকে যেতে দাও। রুম থেকে বেরোতে বেরোতে মায়ের উদ্দেশ্য বলে রায়হান। রায়হানের কথা শুনে বাড়ি থেকে হন হন করে বেরিয়ে যায় তোহা। এটা কি করলি বাবু? বাড়ির বউকে এভাবে চলে যেতে দিলি?
মুখে জল ছিটিয়ে দেওয়ার সময় তোমার মনে ছিল না যে ও নতুন বউ, বাড়ির বউ। ও তোকে চড় মেরেছিল কাল রাতে। তার বেলা কিছু না। সেটা আমাদের পার্সোনাল ব্যাপার আম্মু। তার জন্যে তুমি ওর সাথে ওই রকম ব্যবহার করবে? আমার সোনার টুকরো ছেলেকে আমি কোনোদিন মারি নাই। তোহার ব্যাপারটা বোঝার চেষ্টা করো আম্মু, ওর শপের পুরুষ ওকে ঠকিয়েছে। বিয়ের দিন ওকে একা ফেলে পালিয়ে গেছে। তাও সেটা সে কখন জানতে পারছে? বাসর রাতে অন্য এক ব্যক্তির কাছে থেকে যে তার স্বামী। সেই মানুষটাকে সে কখনো বিয়ে করতে চায় নাই, অথচ তাকে লুকিয়ে তার বাবা সেই মানুষটার সাথেই তার বিয়ে দিয়ে দিয়েছে। তুমি তাহলে বুঝতে পারছো আমি এই মুহূর্তে তোহার মানসিক অবস্থাটা কি হয়ে রয়েছে। ওকে সময় দিতে হবে আম্মু। আমাদের তিনজনকে ওকে ভালোবেসে এই পরিবারের অংশ করে নিতে হবে। তোদের ব্যাপার আমি আর বলছি না কিছু, তবে একটা কথা বলবো বাবু, এই মেয়ের মন জয় করা অত সহজ নয়। বাকি এবার তুই যা ভালো বুঝিস। রাহেলা বেগম সেখান থেকে চলে যায়। সহজ নয় বলেই আগ্রহটা একটু যে বেশি আম্মু। আমার বিশ্বাস আমার তোহা পাখি আমায় একদিন অবশ্যই ভালোবাসবে। তুমি আমাকে ভালোবাসো তো তোরি? হঠাৎ এই প্রশ্ন কেন করছো রাফি ভাই? মমো ড্যাড আগামীকাল মামুনি আর বড় মামুর সাথে আমাদের ব্যাপারে কথা বলবে। আমাদের ব্যাপার মানে? আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে? হ্যাঁ মমো ড্যাড চাই যাতে আগামী 1 মাসের মধ্যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা অসম্ভব। কেন? কারণ আমার সময় চাই। আমি এখনই বিয়ের জন্য রেডি নয়। এই রেডি নয় এর অজুহাতটা কি পাত্র হিসাবে আমি আছি বলেই? নাকি? রাফি ভাই, এসব কি বলছো? কিছু না। তুমি অত চাপ নিও না। মা বাবারা আগে কথা তো বলুক, তার পরেরটা পরে ভাবা যাবে। তুমি চাপ নিও না তো। আমি আছি তো। আরে কি হলো? চলো স্মাইল করো। কই দেখি সেই পাগল করা হাসিটা। রাফির কথায় হাজারো চিন্তার মাঝেও হেসে ফেলে তরি। সত্যিই মাঝে মাঝে তরিও ভাবে যে কি দিয়ে তৈরি রাফি যে মনে নিজের এত কথা চেপে রেখে কি করে সবার মুখে হাসি ফুটাতে পারে। নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়ায় নিজের ভেতর পুরাতে ভীষণ ব্যস্ত আজ ধ্রুব। আজ তরির বলা কথাগুলো ধ্রুবের সামনে সেই 6 বছর পুরনো অতীতকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। পার্থক্য শুধুমাত্র একটাই, সেদিন সে সঠিক বাঁচতে ভুল করেছিল আর আজ সে কে সঠিক আর কে ভুল সেটা জানে। এবার খালি সময়ের অপেক্ষা কাছের মানুষদের পাপের শাস্তি দেওয়ার। হ্যালো, কি খবর ওই দিকের? ধ্রুব বলে। স্যার আপনি যে ইনফরমেশন গুলো যাচাই করতে দিয়েছিলেন সেগুলো সব সঠিক। ফোনের ওপর থেকে জবাব আসে। ম্যাডামের ব্যাপারে আরো ইনফরমেশন আমার চাই। সে কোথায় যাচ্ছে, কি করছে, ইচ এন্ড এভরি ডিটেইলস আমার চাই। পেয়ে যাবেন স্যার। তবে স্যার না মানে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এল, কি কথা? না মানে স্যার নিজের এত কাছের একটা মানুষের পিছনে কেন গোয়েন্দা লাগিয়েছেন? ধ্রুব মল্লিক বিনা মতলবে কখনো কিচ্ছু করে না। ধ্রুব ফোন কেটে দেয়। ইটস টাইম টু প্লে ব্যাক বেইব। তোমার সুখ আমি তোমার থেকে কেড়ে নেবই। সামনাসামনি খেলার দিন এবার ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। মুখোশ খুলে এবার বাইরে যে আসতেই হবে। তোমার পালানোর রাস্তা এবার বন্ধ। আজ সকাল থেকেই মির্জা বাড়ির পরিবেশ বড়ই থমথমে। ডাইনিং টেবিলে সবাই জল খাবার খেতে ব্যস্ত। কালকের রাতের ঘটনার পর কেউ আর কোনো তেমন কথা বলছে না। যে যার নিজের কাজ করে যাচ্ছে চুপচাপ। এই মুহূর্তে এতটাই নীরবতা বিরাজমান করছে যে হঠাৎ একটা ছুঁচ মাটিতে পড়লেও সবাই তার আওয়াজে চমকে উঠবে। হঠাৎ এই অস্বস্তিকর নীরবতা ভেঙে হৃদয়ের উদ্দেশ্যে বলে ওঠে আরশি। কিছু কথা ছিল দাদা ভাই, এখন কি বলবো? হুম। না মানে আজ বিকালে তো বাড়ি চলে যাব, তাই ভাবছিলাম যে কথাটা। বল কি বলবি? আসলে দাদা ভাই আমি ভাবছিলাম যে দেখো রাফি তরিকে তো ভালোবেসে আসছে আজ এতগুলো বছর হয়ে গেল। আর এখন তরিও রাফির ভালোবাসা এখন গ্রহণ করে নিয়েছে। তাই আমিও আসিফ চাইছিলাম যে শুভ কাজে আর দেরি না করতে। মানে রাফি আর তরির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাই আমরা দাদা ভাই। এতে শুভ কাজের কি দেখলে চাচিমনি? পাউরুটিতে বাটার লাগাতে লাগাতে বলে ওঠে ধ্রুব। ধ্রুবের এই হেন কথায় আরশির ভুরু কুঁচকে আসে। রাফির আর তরির কি বিয়েটা শুভ কাজ নয় ধ্রুব? না নয়। মানে? মানে আমি এই বিয়েটা কোনো শুভ কাজ হিসাবে দেখছি না। কি বলতে চাইছিস তুই ধ্রুব? এটা কোনো ফাজলামির সময় নয়। বিরক্ত হয়ে ধ্রুবকে বলে ওঠে আসিফ।
আচ্ছা আসিফ, আমাকে এই বিষয়ে একটু ভাবার সময় দাও। হৃদয় আসিফকে আশ্বস্ত করে বলে ওঠে, তরির এখন বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই বড় মামু। তরির আর রাফির বিয়ে হবে না এখন। ধ্রুবের কথা শুনে উপস্থিত সবাই হতবম্বের মতো তার দিকে তাকিয়ে থাকে। ধ্রুবের হঠাৎ কি হলো? তরিকে নিয়ে এরকম জোর তো সে আগে কখনো দেখায় নাই। আহির মনে যেন বিষয়টা দাগ কাটল। ধ্রুব, এটা তো ওদের দুজনের ব্যাপার যে ওরা বিয়ে করবে কিনা। তুমি কেন ওদের ব্যাপারে নাক গোলাচ্ছ? আহি বলে ওঠে, আই এম নট টকিং টু ইউ আহি। আমি কার ব্যাপারে নাক গোলাবো আর কার ব্যাপারে নয় সেটা আশা করি তুমি ঠিক করে দেবে না। আই ডিড নট মিন দ্যাট ধ্রুব। বড় মামু, আমার মনে হয় তরিকে এখনো একটু সময় দেওয়া দরকার। বিয়ের জন্য এখনো ও মেন্টালি রেডি হতে পারে নাই। আমি রাফি ভাইকে বিয়ে করতে রাজি বাবা। তোমরা বিয়ের প্রস্তুতি আরম্ভ করো। নিজের কথা শেষ করে সেখান থেকে উঠে চলে যেতে নিলে তরির কথা শুনে মাঝপথের থেমে যায় ধ্রুব। মুহূর্তেই মাথায় আগুন জ্বলে ওঠে ধ্রুবের। হাত মুঠো করে দুইবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলেও শেষমেশ ব্যর্থ হয়ে নিজের রুমের দিকে হানা দেয় সে। ধ্রুব জানে আর এক মুহূর্ত সেখানে উপস্থিত থাকলে নিজের রাগের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে কোনো ভুল করে ফেলবে সে। তার সেখানে উপস্থিত না থাকায় শ্রেয়। নিজের রুমে এসে সব ওলট পালট করতে থাকে ধ্রুব। খাটের পাশে থাকা ফুলদানিটা দরজায় ছুঁড়ে মারে। ঝনাত করে আওয়াজ করে মুহূর্তেই ভেঙে যায় তার পছন্দের জিনিসটি। তবুও যেন কিছুতেই শান্ত হতে পারছে না ধ্রুব। দেয়ালে একনাগাড়ে সজোরে ঘুষি মারতে থাকে। হাত ফেটে রক্ত না বেরোনো পর্যন্ত আজ ক্ষান্ত হবে না সে। কাজে বেরোনোর সময় সদর দরজা খুলতেই দরজার বাইরে তোহাকে বসে ঘুমিয়ে থাকতে দেখে চমকে ওঠে তাহিয়ান। আপাই এখানে? আপাই ও আপাই, ওঠো। তুমি কখন এলে? বেল বাজাও নাই কেন? এসো ভেতরে এসো। তাহিয়ান তার আপাইকে ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। মা আপাই এসেছে দেখো। কই গো মা? তোরা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসে। তোহা মা বলে কেঁদে উঠে তোরাকে জড়িয়ে ধরে। তোরা মেয়ের মাথায় হাত হাত বুলিয়ে কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। নিয়ে গিয়ে তাকে সোফাতে বসায়। তুই ঠিক আছিস তো রে মা? এত সকাল সকাল কি করে এলি? ডাকিস নাই কেন বলতো? আমি ঠিক নেই মা, ঠিক নেই আমি। মা আমাকে রায়হানরা ছল চাতুরি করে নিজেদের বাড়ি কালকে নিয়ে গিয়েছিল। তুমি জানো মা, রায়হান বলছে কালকে অভ্রের জায়গায় রায়হানের সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু সেটা তো সত্যি নয় বলো, তাই না মা? কি গো মা বলো, সেটা সত্যি নয় তাই না? তোহা কাঁদতে কাঁদতে মাকে বলে। সেটাই সত্যি তোহা। না, নিজেকে সামলা তোহা, যেটা সত্যি সেটা তো মানতে হবেই। অভ্র বিয়ের আগের দিন বাড়ি থেকে পালিয়েছিল। তাই তোর বাবা রায়হানের সাথে তোর বিয়ে দেয়। না না না, এটা হতে পারে না। অভ্র আমাকে ঠকাতে পারে না। পারে না। মেজে বসে পাগলের মতো হাউ মাউ করে কাঁদতে থাকে তোহা। তোরা একা মেয়েকে সামলিয়ে উঠতে পারে না। ডাইনিং রুম থেকে চিৎকারের আওয়াজ পেয়ে তরি নিজের রুম থেকে ছুটে বেরিয়ে আসে। দেখে নিচে তার আপাই কেমন পাগলের মতন কান্নাকাটি করছে। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটতে সে নিচে গিয়ে আপাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। শান্ত হও আপাই। শান্ত হও। কিচ্ছু হয়নি। সব ঠিক হয়ে যাবে। তুমি তো এত ফুটবল নয় আপাই, তাহলে ও করছো কেন? শান্ত হও। আমি পারছি না বনু, আমি পারছি না। এক নিমেষে আমার সব শেষ হয়ে গেল যেন। অভ্র আমার সাথে এমন কেন করলো রে বনু? অভ্র। ব্যাস আপাই ব্যাস। চুপ করো, শান্ত হও। শান্ত হও আপাই। তরি তোহাকে নিয়ে রুমে যা। তাহিয়ান বাবা আপাইয়ের জন্যে বাইরে থেকে ওর পছন্দের পিৎজা নিয়ে আয়। তরি ও তাহিয়ান বিনা বাক্য ব্যয়ে মায়ের কথা অনুসরণ করে। তোহা একটু শান্ত হওয়ায় তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় তরি। করিডোর দিয়ে যাওয়ার সময় এক বলিষ্ঠ হাত এসে হ্যাঁচকা টানে তরিকে পাশের রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মুহূর্তেই সব কিছু ঘটে যাওয়ায় কি থেকে কি হলো বুঝতে কিছুক্ষণ সময় লাগে তরির। পরিস্থিতি বোধগম্য হতেই হুঁশ ফেরে তরির। নিজেকে এক পুরুষের বলিষ্ঠ বাহুডোরে আবিষ্কার করতেই ধাক্কা ধাক্কি শুরু করে দেয় সে। সেই ব্যক্তিটিকে তো সরাতে পারেই না, উল্টে সেই পুরুষটি আর শক্ত করে চেপে ধরে, দেওয়ালে ঠেসে ধরে তরিকে। সেই ক্ষিপ্ত ভাবে খামচে ধরে তরির চোয়াল। বড্ড বার বেড়েছে না রে তোর তরি? কিছু বলি না দেখে সাপের 5 পা দেখছিস? তোর পা আমি ভেঙে দেব বেয়াদব মেয়ে।
আমার বিপরীতে কথা বলার সাহস তীর হয় কি করে? বল। আহ লাগছে ধ্রুব ভাই, ছাড়ুন। লাগুক। লাগার জন্যেই ধরেছি। খুব সাহস বেড়েছে তোর। রাফি বিয়ে করার কথা তুই বলিস কোন সাহসে? ধ্রুবের হাতের বাঁধন আলগা হয়ে আসতেই এক ঝটকায় তার হাত ছিনকে সরিয়ে দেয় তরি। চিৎকার করে বলে ওঠে, ঠিক যে সাহসে তুমি আহি আপুকে বিয়ে করার কথা বলেছিলে সেই সাহস। তরি বেরিয়ে যেতে নিলে আবার তরির হাত ধরে টান মারে ধ্রুব। ধ্রুবের প্রশস্ত লোমশ বুকে মুখ থুবড়ে পড়ে তরি। তরির হাত জোড়া পিছন দিকে মুচড়ে ধরে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে ধ্রুব, কি বললি আরেকবার বল। ধ্রুবের শীতল কণ্ঠে গোটা শরীর যেন কেঁপে ওঠে তরির। এতক্ষণে সে তাকায় ধ্রুবের চোখের দিকে। ধ্রুবের চোখ জোড়া অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে। ছোট থেকেই ধ্রুব খুব রেগে গেলে তার চোখ জোড়া অসম্ভব লাল হয়ে ওঠে। কান গরম হয়ে লাল হয়ে যায়। ছাড়ুন ধ্রুব ভাই। কেন এভাবে ধরে রেখেছেন আমায়? আমায় কোন অধিকারে ছুঁয়েছেন আপনি? ছাড়ুন, কেউ এসে পড়বে। আর কতবার আপনার জন্য আমাকে সবার সামনে অপমানিত হতে হবে বলতে পারেন? রাফির সাথে বিয়েতে তুই না করে দিবি তরি। এই বিয়ে তুই করবি না। কি সব বলছেন আপনি ধ্রুব ভাই? আমি কাকে বিয়ে করব না করব সেটা একান্ত আমার সিদ্ধান্ত। আপনি কে হন বলার? দেখতে চাস আমি কে হয়? ফালতু না বকে আমায়, ছাড়ুন আমার। নিজের কথা শেষ করতে পারে না তরি, তার আগেই ধ্রুব ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে তরির ওষ্ঠদ্বয়। প্রচণ্ড অধিকারের সাথে তরির ঠোঁটের উপর অত্যাচার চালাতে থাকে ধ্রুব নিজের দাঁতের দ্বারা। অনেকক্ষণ ধরে অত্যাচার চালানোর পর কি করছে সে হুঁশ ফেরে ধ্রুবর। তৎক্ষণাৎ তরিকে ছেড়ে দিয়ে দূরে সরে আসে সে। দুই হাতে মুখ ঢেকে পাশের চেয়ারে বসে পড়ে। কি করে ফেললো এটা সে? কিভাবে পারল তরির সাথে সে এরকম করতে? তরি যেন এক শকের মধ্যে চলে যায়। ফোফাতে ফোফাতে মেঝেতে বসে পড়ে সে। তরির পাশে এগিয়ে এসে বসে ধ্রুব। তরি সরি, আমায় মাফ করে দে। আমি রাফি ভাইকে কি করে মুখ দেখাবো? এটা কি হলো? এটা। ধ্রুবের কথাকে আনশোনা করে তরির রাফির কথা ভাবাটা যেন ধ্রুবের ঠিক পছন্দ হলো না। সেকেন্ডেই আবার চোখ মুখ শক্ত হয়ে ওঠে ধ্রুবের। সজোরে বাড়ি মারে সে পাশের কাচের টেবিলে। হাত দিয়ে তার গল গল করে রক্ত বেরোতে থাকে। সেই হাতেই তরির চোয়াল চেপে ধরে বলে ওঠে সে, একটা কথা শুনে রাখো তরি, তোর উপর, তোর মনের উপর, তোর শরীরের উপর, তোর প্রতিটা পশমে পশমে শুধুমায় ধ্রুব মল্লিকের মানে আমার অধিকার। তুই আমার আমানত। আর ধ্রুব মল্লিক কখনো নিজের আমানতে অন্যের নজর পড়তে দেয় না। আর যদি কেউ নজর ভুল করে দিয়েও ফেলে তাহলে তার চোখ উপড়ে ফেলতে দ্বিতীয়বার ভাবি না আমি। ধ্রুব হন হন করে বেরিয়ে যায় সেখান থেকে। দেখো রায়হান, আমার মেয়ে তোহা এমনিতে খুবই বুদ্ধিমতী। কিন্তু হঠাৎ করে এত বড় একটা আঘাত ও সামলে উঠতে পারেনি। আশা করি তুমি বুঝতে পারছো ওর অবস্থাটা। হৃদয় রায়হানের উদ্দেশ্যে বলে, আপনি চিন্তা করবেন না বাবা, আমি তোহার খেয়াল রাখব। ও কি ঘুম থেকে উঠেছে? আসলে আম্মু বলেছে যেন ওকে নিয়েই বাড়ি ফিরি, তবেই বাড়ি ঢুকতে দেবে। আর ওই দিকে সব আত্মীয় স্বজনদেরও বিয়ের ব্যাপারটা জানাতে হচ্ছে। আসলে হঠাৎ করে সব হয়ে গেল তো, তাই কাউকে তো কিছু জানানোর সুযোগ পাওয়া যায় নাই। সবাই তাই এবার বউ দেখতে আসতে চাইছে। তাই ভাবছি যে খুব শীঘ্রই রিসেপশনের আয়োজন করব। আমি বলি কি রায়হান, এখনই রিসেপশনের ব্যবস্থা করো না। না মানে তোহা কিন্তু এখনই এইসব আয়োজনের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। আমি বুঝতে পারছি বাবা যে তোমারও বিয়ে নিয়ে অনেক ইচ্ছা শখ আহ্লাদ আছে, কিন্তু কালকে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় তার কিচ্ছুই পূর্ণ হলো না। রায়হানের দিকে চায়ের প্লেট এগিয়ে দিয়ে বলে ওঠে তোরা। তোরার কাছে থেকে চায়ের কাপ নিয়ে বলে রায়হান, আমি বুঝতে পারছি মা আপনারা কি বলতে চাইছেন। তবে সত্যি বলতে কি, তোহাকে পেয়ে আমার জীবনে আর কোন কিছুরই আফসোস নেই। সব শখ আহ্লাদ জীবনে পূরণ হয় না। তোহাকে পেয়েছি মানে আমার জীবনের সব ইচ্ছা পূরণ হয়ে গেছে। আমার তোহাই আমার সব। ওদের কথার মাঝে দরজা দিয়ে প্রবেশ করে রেড টি শার্ট, জিন্স আর ব্লু জ্যাকেট পরিহিত এক যুবক। তাকে দেখে তোরা, হৃদয়, রায়হান তিনজনেই অবাক হয়ে উঠে দাঁড়িয়ে যায়। সিঁড়ি দিয়ে এক ছুটে নেমে এসে সেই যুবকটির বুকে ঝাঁপিয়ে পড়ে তোহা। তুমি এসেছো অভ্র। আমি জানতাম আমার অভ্র আমাকে ঠিক নিতে আসবে। আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি তোমার সাথেই থাকবো। তুমি এসেছো অভ্র। আমি জানতাম আমার অভ্র আমাকে ঠিক নিতে আসবে।
আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি তোমার সাথেই থাকব। তোহার এই হেন আচরণে সেখানে উপস্থিত সবাই ভারী বিব্রত বোধ করে ওঠে। রায়হান লজ্জায় মাথা নামিয়ে নেয়। তার বিবাহিত স্ত্রী নিজের প্রাক্তন প্রেমিককে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, সেই দৃশ্য যে স্বচক্ষে দেখা কতটা বেদনাদায়ক সেটা হয়তো যারা নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখেছে সেই ভালো বুঝতে পারবে। বলো না অভ্র নিয়ে যাবে তো আমায়। অভ্র তোহার কথায় কোনো উত্তর না দিয়ে এগিয়ে যায় তোরার দিকে। তোরা অভ্রের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে পড়ে সোফায়। অভ্র নিজের তোরা খালামনির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, এখনো রাগ করে আছো খালামনি? নিজের সোনা বাবার দিকে তাকাবে না পর্যন্ত এত রাগ? এখানে কেন এসেছিস তুই? চলে যা আমার সামনে থেকে। আমছরি খালামনি, আমি আম্মুকে অনেক বুঝিয়েছিলাম বিয়ে করব না বলে। আম্মু শোনেনি। নানিকে দেওয়া কথার খেলাফ আম্মু করতে চাইনি। আমি আর কি করতাম খালামণি? আই হ্যাভ নো আদার চয়েস। মতের এগেইনস্টে গিয়ে বিয়ে করলে আমি বা তোহা কেউই সুখী হতাম না। আই লাভ সামওয়ান। অভ্রের বলা শেষ কথাটা যেন তোহার মনের গহীনে আঘাত হানে। শরীরের ভার হারিয়ে পড়ে যেতে নেয় তোহা। পাশের চেয়ারটা ধরে পড়ে যাওয়া থেকে সামলায় নিজেকে। কাকে ভালবাসিস তুই? তোরা জিজ্ঞেস করে অভ্রকে। সেটা সময় এলি অবশ্যই জানাবো তোমায় খালামণি। তবে আপাতত শুধু এটাই বলতে পারি যে সে এই বাড়িরই একজন। অভ্র সেখান থেকে বেরিয়ে যেতে যায়। মাঝপথে এসে তার পথ আগলে দাঁড়ায় তোহা। আমি তোমার সাথে যাব অভ্র, আমাকে নিয়ে যাও সঙ্গে করে। নিজেকে সামলাও তোহা। আমি তোমাকে ভালোবাসি না এটাই সত্যি। তাহলে কেন আগে বলনি সেটা আমায়? ভালোবাসি না যেমন বলনি তেমন ভালোবাসি ও তো বলিনি তোমায় তোহা। আমার করা কোনো ব্যবহারে তোমার কখনো মনে হয়েছে যে আমি তোমার জন্য পাগল? অভ্র, বিহেভ ইয়োরসেলফ তোহা। তুমি এখন অন্যের বিবাহিত স্ত্রী। তুমি কি করে আমাকে স্পর্শ করতে পারো? এখন আমার সত্যিই মনে হচ্ছে যে বিয়ে থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা আমার একদম সঠিক ছিল। এখন যেমন সামনে রায়হান থাকাকালীনও তুমি আমার সাথে চিপকাছো, দেখা যেত হয়তো তখনও তুমি আমার সামনে অন্য পুরুষের সাথে চিপকে আছো। ঠাস ঠাস। অভ্রর কথাটা বলতে দেরি হলেও রায়হানের চর মারতে দেরি হয়নি মোটেও। অভ্রের কলার চেপে ধরে রায়হান। বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর সম্পর্কে এরকম মন্তব্য করার? অভ্র রায়হানের হাত ছাড়িয়ে তোহা আর রায়হানের দিকে এগুতে এসে গলা নামিয়ে বলে ওঠে, ওহ স্ত্রী, সিরিয়াসলি? তোর স্ত্রী আমার জন্য পাগল? আমার সাথে সে পালিয়ে যেতে চায়? আমি হ্যাঁতে ওর হ্যাঁ, আমার নাতে ও না। আমি উঠতে বলকে তোর স্ত্রী উঠবে আর বসতে বললে তোর স্ত্রী বসবে। আমি যদি ওকে বলি আমার সাথে শুতে তাহলে হয়তো সেটাও ইউ নো হোয়াট আই মিন। অভ্র, চিৎকার করে ওঠে রায়হান। আমার জন্য না, গলা ফাটিয়ে নিজের বউকে সামলা। কালকেই তোদের বাসর রাত গেল আর আজকেও তোর বউ অভ্র অভ্র করছে। কি ব্যাপার বলতো রায়হান? বউকে ঠিক মতো সুখ দিতে পারিসনি নাকি? অভ্রর কথা শুনে লজ্জায় মুখ নামিয়ে নেয় রায়হান। কিবা বলবে সে অভ্রকে, তার নিজের স্ত্রী তো অভ্র বলতে পাগল। রায়হানের মুখ লুকানো দেখে ব্যঙ্গ হেসে সেখান থেকে চলে যায় অভ্র। চারিদিকে যেন এক বিব্রতকর নীরবতা বিরাজ করছে। সেই নীরবতা ভেঙে বলে ওঠে রায়হান, বাবা মা আমাকে অনুমতি দিন, এবার আমায় বেরোতে হবে। একা চলে যাবে বাবা? তোহা, আপনার মেয়ের ওপর আমার কোনো অধিকার নেই বাবা। আমি তাকে জোর করে যেতে বলবো আমার সাথে কি করে? ও যদি স্বেচ্ছায় যেতে চাই যেতে পারে, আর যদি না চাই তাহলে না যাবে। তবে আমাকে এবার বেরোতে হবে, আম্মু বাড়িতে অপেক্ষা করছে। রায়হান দরজার দিকে পা বাড়াতেই পিছন থেকে তোহার আওয়াজে সে থমকে দাঁড়ায়। দাঁড়াও। পিছন ফিরে তোহার দিকে চায় সে। আমি যাব তোমার সাথে রায়হান। তোহার কথার কি ওর দেবে ভেবে পায় না রায়হান। শুধু ঘর নেড়ে সম্মতি জানায় সে। মা বাবার কাছে থেকে বিদায় নিয়ে স্বামীর সাথে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তোহা। 3 মাস পর। দেখতে দেখতে আজ 3 মাস পেরিয়ে গেছে। এই 3 মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে সবার জীবনে। শুধু পরিবর্তন হয়নি ধ্রুবের মনের অস্থিরতার। সময়ের সাথে পল্লা দিয়ে তা শুধু বেড়েছে। তরির প্রতি তার ক্রমবর্মান আবেগ তার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। সেদিনের ঘটনার পর স্বেচ্ছায় খুব কম সংখ্যকই তরির সামনে গিয়েছে ধ্রুব।
আহিকে সে এত বছর ধরে ভালোবেসে এসেছে, আজ হঠাৎ এত বছর পর নিজের প্রেমিকা ছাড়া অন্য এক মেয়ের প্রতি তার এই অবাধ আকর্ষণ বোধ তার মনকে বারবার ভাবিয়ে তুলছে। এই ৩০ বছরে প্রথমবার নিজের মন কি চাই তা বুঝতে ব্যর্থ হচ্ছে ধ্রুব। বা হয়তো বুঝতে পারলেও মানতে ব্যর্থ হচ্ছে সে। আজ রাতের আকাশের উজ্জ্বল স্নিগ্ধ চাঁদটি যেন চারিদিকে নিজ স্নিগ্ধতা ছড়াতে ব্যস্ত। চাঁদের স্নিগ্ধতায় স্নিগ্ধ হতে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চন্দ্র বিলাস করছে তরি। পাশের বেতের সোফাটাতে যে একজন বসে তার সৌন্দর্য বিলাস করছে সেই দিকে খেয়াল তার। সে নিজ ভাবনায় মগ্ন। আজকের চাঁদটা কি সুন্দর তাই না রাফি ভাই? উহু, চাঁদের থেকেও সুন্দর আছে কেউ? ধুত, সেটা আবার কি শুনি? তরির প্রশ্নের উত্তর দিতে রাফি উঠে আসে তরির কাছে। পিছন থেকে হাত রাখে তরির বাম হাতে। চাঁদের আলোতে তরির হাত তুলে ধরে বলে ওঠে, এই চাঁদের আলোয় তোমার হাত খানি যদি এত সুন্দর দেখায় তাহলে তোমার চাঁদপানা মুখখানা কি পরিমাণ সুন্দর লাগতে পারে তা কি তুমি আন্দাজ করতে পারছো প্রিয়? রাফির এই হেন কথায় যেন লজ্জায় লাল হয়ে যায় তরি। হঠাৎ কাঁধের কাছে গরম নিঃশ্বাস পড়তেই চমকে উঠে সে। এক ঝটকায় রাফিকে সরিয়ে দেয় তরি। কি করছো কি তুমি রাফি ভাই? কি এমন করলাম? আর তুমি এত কেন চমকাচ্ছ তরি? রাফির তরির দিকে এগিয়ে আসতে থাকে। প্লিজ রাফি ভাই এগোবে না। ওকে ফাইন। আমি এগোচ্ছি না। তরি তুমি এত আনিজি হচ্ছ কেন? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ১.৫ মাস পর আমাদের বিয়ে। এখনো কি তোমার একটু কাছে আসার অধিকার আমার হয়নি তরি? রাফি ভাই আপনারও আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে তো আর যায়নি। তাই বিয়ের আগে কাছে আসার আশা করবেনও না প্লিজ। অদ্ভুত তো তরি, আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে এরকম ভাবে বলছো? তুমি আমার হবু বউ, আমার ফিয়ন্সে। তোমাকে একটু তো ছোঁয়ার অধিকার আমার আছে। লিসিন তরি, আমি জাস্ট তোমাকে একটু কাছে চেয়েছিলাম, তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইনি। বিয়ের আগে একটু কিস করা, জড়িয়ে ধরা এগুলো কি এখনকার দিনে অনেক বড় ব্যাপার? কই ৬ বছর আগে যখন ধ্রুব ভাইয়াকে সবার সামনে জড়িয়ে ধরেছিলে তখন তো তোমার কোনো প্রবলেম হয়নি। তাহলে প্রবলেমটা আমার সাথে, তাই তো? আমার জায়গায় ধ্রুব ভাইয়া থাকলে হয়তো তোমার কোনো না থাকতো না। রাফি ভাই, চিৎকার করে বলে ওঠে তরি। ওহ প্লিজ তরি, আমি তোমাকে এত বছর ধরে এত ভালোবাসি। আর তুমি আমাকে আজকে এতটা অপমান করতে পারলে? আমাকে ধাক্কা মারে তুমি সরিয়ে দিলে। আই ডোন্ট ডিজার্ভ দিস। আই ডোন্ট। রাফি হন হন করে সেখান থেকে বেরিয়ে যায়। রাফি বেরিয়ে যেতেই তরির ফোন বেজে ওঠে। রিং 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 রিং। হ্যালো। হ্যাঁ আপাই বলো। কি হলো? রেগে আছিস মনে হচ্ছে। না বলো কি বলবে? আপাইয়ের কাছে থেকে কথা কবে থেকে লুকাতে শুরু করলি বনু? আমার আর ভাল লাগছে না আপাই। তুমি জানো একটু আগে কি হয়েছে? কি হয়েছে? তরি তোহাকে একটু আগের সব ঘটনা ডিটেইলসে জানায়। এবার তুমিই বলো আপাই, আমি কি করব? আচ্ছা তুই আগে শান্ত হ। তুই তোর জায়গায় একদম ঠিক আছিস। আমি তো এটা বুঝতে পারছি না যে রাফি এরকম যেন করছে। আমিও তো সেটাই ভাবছি আপাই। রাফি ভাই তো এমন ছিল না। আমি রাফির সাথে এই নিয়ে পরে কথা বলবো। ওই কোথায় হারালি তুই? কি রে? হুম আপাই বলো শুনছি। বলছি যে যেটা জানতে বলেছিলাম জানতে পারলি? না গো আপাই। ভাইয়া অনেক জানার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই জানা যাচ্ছে না যে অভ্র ভাইয়া আমাদের বাড়ির কোন মেয়েকে ভালোবাসে। জানো আপাই, আমার না মন বলছে যে এই বাড়িতে না খুব শীঘ্রই একটা বড়সড় ঘটনা ঘটতে চলেছে। এই আহি আপু হয়তো। বনু আমি এখন রাখছি বুঝলি তো, রায়হানের আম্মু আসছে, পরে কথা হবে। কিন্তু আপা। টুট টুট টুট। তোহা ফোন কেটে পিছন ফিরতেই তার শাশুড়ি মাকে দেখে চমকে যায়। হয়েছে ফোনে তোমার ভজ ভোজ করা? তাহলে একটু ঘরের বাইরে এসো, স্বামীর সাথে বসো। স্বামী কাজ থেকে এসেছে, তাকে একটু কিছু খেতে দাও। সেই সব তো করার বালাই নেই। সারাদিন খালি ঘরের মধ্যে বসে ফোনে মুখ গুজে বসে থাকা। রায়হানের না রাহেলা বেগম বলেন, আমি আসছিলামই। থাক মা হইছে। সারাদিনে তো একবারও রান্নাঘরের চৌকাঠ মারাতে দেখি না। ছেলে যে আমার কি দেখে তোমায় পছন্দ করেছিল সেটা এখনো আমি খুঁজছি। না খুঁজে সেটা আপনার ছেলেকেই তো জিজ্ঞেস করলে পারেন যে কোন কুক্ষণে আমায় সে পছন্দ করেছিল। মুখের মতো যদি হাতটাও চলতো মা গো, তাহলে বউ থাকার পরেও আমাকে হাত পুড়িয়ে ছেলের জন্য রান্না করতে হতো না।
রাহেলা বেগম চলে যান রুম থেকে। তার চোখে যেতেই বিছানার উপর আরো আইস করে বসে তোহা। আজ সে এখান থেকে নামবেই না। এই মহিলা যখনই সুযোগ পান তখনই ওকে কথা শোনান। ওনার ভাষ্য মতে ওনার ছেলের নাকি যত্ন করে না তোহা। কেন করবে যত্ন সে? রায়হানকে কি সে ভালোবেসে বিয়ে করেছে যে সব সময় ওগো আমার স্বামী, এসো তোমার দুই গালে দিই হামি, এমন করে বেড়াতে হবে? যত সব। তার ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে রায়হান। গায়ের শার্টটা খুলতে খুলতে সে তার দৈনন্দিন কাজে লিপ্ত হয়। আমার বউ পাখিটা কি করছে? খাঁচা ভেঙে পালানোর রাস্তা খুঁজছে। উহু মিথ্যে কথা। সে নিজ ইচ্ছায় এসেছে আমার মন পিঞ্জরায় বন্দি হতে। মরণ নাই। বেকার বেজার যেন কেউ তোমার মনের খাঁচায় বন্দি হতে যাবে বলতো। দুনিয়াতে কি ছেলের কমতি পড়েছে? উহু ছেলের কমতি পড়েনি, তবে আমার মতো ভালো মনের ছেলের কমতি পড়েছে। থাক লাগবে না এমন ছেলে। তোহা উঠে পড়তে নিলে তার হাত ধরে টান দেই রায়হান। তাল সামলাতে না পেরে রায়হানের কোলে গিয়ে পড়ে তোহা। একটু কাছে বসো না পাখি। দুদণ্ড একটু তোমায় দেখি, সারাদিন তো কাজের ব্যস্ততায় দেখার সময় হয়ে ওঠে না। ছাড়ো রায়হান। এখন রান্নাঘরে না গেলে তোমার মা আবার বলতে চলে আসবে তার ছেলেকে আমি যেন দুটি ভালো মন্দ রান্না করে খাওয়াই না। আম্মুর ওই কথাটা শুনেছ, আর এই কথাটা শোনো নাই যে আম্মু বলেছে একটু বরের পাশে বসতে? আমার ভালো লাগছে না রায়হান, ছাড়ো। আচ্ছা ওকে ফাইন ফাইন, শান্ত হও। ছাড়লাম, এই নাও। রায়হান ছেড়ে দেয় তোহাকে। এক কাপ কফি দেবে প্লিজ? মাথাটা ধরেছে। বউয়ের হাতে মাথা টিপানোর সৌভাগ্য তো এখনো হয়নি, তাই বউয়ের হাতের কফি খেয়ে কাজ চালায়। তোহা বিনা বাক্য ব্যয়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। একদিন তুমি আমায় ঠিক আপন করে নেবে তোহা পাখি, এটা আমার দৃঢ় বিশ্বাস। হলো। মিলল তো। তুই প্রমাণ চাইছিলি আমার কাছে। প্রমাণ মিলেছে। আই টল্ড ইউ তোরি লাভস ধ্রুব স্টিল নাও। নইলে কেন তোকে নিজের কাছে আসতে দেবে না বলতো? আফটার অল তুই তো ওর হবু হাজবেন্ড। দেন হোয়াই সি অলওয়েজ মেইনটেইন আ ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড হার? ইউ নো হোয়াট রাফি, তোরি তোকে কোনোদিনও ভালবেসেইনি। তুই জাস্ট ওর কাছে ধ্রুবকে জ্বালানোর একটা উপকরণ মাত্র। আই মিন তোরই চাই যাতে তোকে আর তোরিকে একসাথে দেখে ধ্রুব জেলাস হয় এন্ড আমাকে ছেড়ে ওর কাছে চলে যায়। ওহ প্লিজ আহি আপু। থামো তুমি, আমার ভাল লাগছে না এসব শুনতে। কথাটা বলে সিগারেটে টান দেয় রাফি। রাফির হাত থেকে সিগারেটটা নিতে নিতে বলে আহি, আমারও কি এসব বলতে ভালো লাগছে রে, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতেই হবে। সিগারেট টান দেয় আহি। তা দেখে বিস্ময় ভুরু কুঁচকে আসে রাফির। তুমি স্মোক করো? তাও তো ভালো যে আমি শুধু স্মোক করি। তোর হবু বউয়ের মতন তো আর অন্যের হবু বরকে কিস করি না। চলবে। গল্প হৃদয় মাঝে তোমার আগমন 2। লেখিকা রাইমা। দ্বিতীয় সিজন। সূচনা।